গুড ইভিনিং এভরিওয়ান। আমাদের লিসনিং ক্লাস 2 তে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আনমিউট করে একটু বলুন তো দেখি। জি জি, জি শুনতে স্যার, ইয়েস পাচ্ছি শুনতে স্যার। স্যার, পাচ্ছেন। শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, আপনারা তো মাত্র মাত্র জয়েন করলেন, আপনারা সবাই, তাই না? আমরা মাত্র জয়েন করলাম জি না ক্লাসে? স্যার। জি 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 আচ্ছা, জি। মাত্র জয়েন করেছেন so আমি আপনাদেরকে একটা নতুন তথ্য দিচ্ছি যে আজকে আমরা পার্ট 4 এর কমপ্লিটিং নোটসটা করব। এটা আপনারা কেউই জানতেন না। ওয়াও! আজকে আমরা পার্ট 4 এর কমপ্লিটিং নোটস করব। গত ক্লাসটাতে আমরা গ্যাপ ফিলিং টাইপের করেছি, কমপ্লিটিং নোটস টাইপের একটা প্রশ্ন। আজকে আমরা দেখব মানে পার্ট 1এও গ্যাপ ফিলিং এ আসবে, আবার পার্ট 4এও গ্যাপ ফিলিং এ আসবে, কিন্তু পার্থক্যটা কি আজকে আমরা সেটাই দেখব। পার্ট 4 এর উপরে আমি আপনাদের একটা সলভ ক্লাস নিয়েছিলাম আপনাদের ব্যাচটা শুরুর আগে। ওটা কোন বই থেকে নিয়েছিলাম? আমি সম্ভবত আপনাদের ল্যাবরিয়ান্থ নিয়েছিলাম, কেমব্রিজ 17 থেকে। তো আমি 17-এর আরেকটা অংশ থেকে বা 14-এর আরেকটা অংশ থেকে আজকে আমি আপনাদের সলভ করে দেবো, পার্ট 4টা দেখিয়ে দেবো আর কি। তো আমরা শুরু করব অবভিয়াসলি স্পিকিং এর প্র্যাকটিস দিয়ে। স্পিকিং এর কিছু ইন্টারেস্টিং 5টা প্রশ্ন আজকে আছে, যেটা আপনাদের সবার জন্য পার্টিসিপেট করা ম্যান্ডেটরি। সবাইকে পার্টিসিপেট করতে হবে। বাট কারো যদি খুব ইমার্জেন্সি থাকে যে স্যার আমি কিছুতেই ব্রেকআউট রুম পার্টিসিপেট করতে পারছি না, কিছু হতভাগারা আছেন যারা এখনো অফিস করতেছেন, তো তারা একটু হাত তুলে আমাকে জানাবেন যে ভাই আমি ব্রেকআউট রুমে জয়েন করতে পারছি না, তাদের ছাড়া আমি ব্রেকআউট রুম গুলো রেডি করবো আজকে। তো ইয়াসিন ইসলাম, সিরাজুল ইসলাম, স্যার আপনারা কি অফিসে আছেন? আচ্ছা, আপনারা জয়েন করতে পারবেন না। যারা যারা জয়েন করতে পারছেন না তারা হাত তুলে রাখেন, আমি আপনাদেরকে ছাড়া হচ্ছে ব্রেকআউট রুমটা রেডি করব। তো ইজ ইট ইজি টু টেক গুড ফটোগ্রাফস? এটা কি সহজ গুড ফটোগ্রাফটা নেওয়া? এটি জবাব হতে পারে হ্যাঁ বা না। তো যদি আপনাদের জবাবটা হয় হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলবেন যে ইয়েস ইট ইজ ইজি টু টেক গুড ফটোগ্রাফস। কারণ একটু প্র্যাকটিস করলে হয়। ফার্স্ট অফ অল, a bit of practice is good enough or is very helpful to take good photographs. Moreover, we just need to learn about lighting and composition. অথবা আপনি বলতে পারেন নো ইট ইজ নট ইজি টু টেক গুড ফটোগ্রাফস বিকজ উই নিড টু প্র্যাকটিস এ লট অ্যান্ড অলসো উই নিড টু লার্ন অ্যাবাউট লাইটিং অ্যান্ড কম্পোজিশন। একই পয়েন্ট, বলার অ্যাপ্রোচ হচ্ছে ডিফারেন্ট। আপনি পজিটিভ বলেন, নেগেটিভ বলেন, একই পয়েন্ট নিয়ে আপনি বলতে পারেন। হোয়াট আর দ্য প্রোজ অ্যান্ড কনস অফ ডিজিটাল ফটোগ্রাফি? ডিজিটাল ফোন টোন এগুলো দিয়ে যে ফটোগ্রাফিটা আমরা করি, এটাকে ডিজিটাল ফটোগ্রাফি বলে। এটার প্রো ভালো দিকগুলো কি এবং খারাপ দিকগুলো কি? তো ভালো দিকগুলো হচ্ছে এটা কনভেনিয়েন্স, মানে খুব সহজে এটা পাওয়া যায়, খুব সহজে প্রিন্ট করা যায়, এডিটিং এর অপশন আছে, এটা প্রোস। কনস মানে খারাপ দিক হচ্ছে ইমেজ কোয়ালিটি। অনেকেই বলে যে ফিল্মের যে ইমেজ কোয়ালিটি, ফিল্ম ফটোগ্রাফির, সেটার সাথে এটা কম্পেয়ার করা যায় না, এবং প্রাইভেসির কনসার্ন থাকে, মানে প্রাইভেসি একটা ইস্যু হয়ে দাঁড়ায় এখানে। তো যেহেতু ডিজিটাল ফটোগ্রাফি ইজিলি আসলে ডিজিটালি ছড়ায় দেওয়া যায়, এই জন্য এটা প্রাইভেসি কনসার্ন থাকে। শুড পিপল শেয়ার দেয়ার ফটোগ্রাফস অনলাইন? মানুষের কি উচিত তাদের ফটোগ্রাফস গুলোকে অনলাইনে শেয়ার করা? আপনাদের এই ব্যাপারে নিজস্ব অভিমত থাকবে। আপনি বলতে পারেন পার্সোনাল এক্সপ্রেশন হিসেবে এটা দেয়া যেতে পারে। আপনি বলতে পারেন যে ছবি শেয়ার করার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং এর অপরচুনিটি ওপেন আপ করতে পারি। আপনারা প্রাইভেসি রিস্কের কথা বলতে পারেন। আপনি বলতে পারেন আপনাদের পার্সোনাল চয়েসের কথা, যে আমি নিজে হয়তো এটা পছন্দ করি বা করি না। ওয়েন ক্যান এন ইমেজ বি ওর্থ এ থাউজেন্ড ওয়ার্ডস? একটা ছবি কখন হাজারো শব্দের সমান হয়ে উঠতে পারে? এই এক্সপ্রেশনটার সাথে কি আপনারা পরিচিত, যে এন ইমেজ ক্যান বি ওর্থ এ থাউজেন্ড ওয়ার্ডস? এটা একটা এক্সপ্রেশন বা একটা বাণী আছে। কেউ কি বলতে পারেন এটা দিয়ে কি বোঝায় আসলে? এনিওয়ান আনমিউট করে বলেন তো। স্যার হয়তো ওভাবে বলতে মোনালিসার পিকচার। ভাবার্থক কিছু হ্যাঁ ছবি, হ্যাঁ। যেমন যেটা দুর্ভিক্ষের সময় তুলেছিল, যে একটা বাচ্চা খাবার খাচ্ছে আর তার পাশে, রুগ্ন বাচ্চা খাবার খাচ্ছে, তার পাশে একটা শকুন দাঁড়িয়ে আছে তাকে খাওয়ার খাবার জন্য। খাচ্ছে না, বাচ্চাটা মরে যাওয়ার উপক্রম, কিন্তু শকুনও তাকে খাওয়ার জন্য উপক্রম বসে হুম, আছে। হুম। মোনালিসা। যাই হোক আর কি, উদাহরণ আর কি, হ্যাঁ উদাহরণ ঠিক। দিচ্ছে। যেমন মোনালিসা। বুঝছেন? কেউ বলে হাসে, কেউ বলে যে সে অনেক কিছু এক্সপ্রেশন মোনালিসা কি আছে এখানে। ফটোগ্রাফ? মনে হচ্ছে পেন্টিং অবশ্য। ইমেজ আসলে এখানে আমি বলেছে, বুঝি ইমেজ না অবশ্য মোনালিসার ফটোগ্রাফ না। মধ্যে কি জিনিস ইমেজ আছে। দুটার মধ্যে আসলে পড়ে, ছবির মধ্যে পড়ে।
বাট আমার মনে হয় আপনারা বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছেন যে কিছু কিছু ছবি থাকে যে ছবিগুলো অনেক ইমোশন, ডিপ ইমোশন ক্রিয়েট করে আমাদের মধ্যে। প্রেজেন্ট টাইম, বা হ্যাঁ, প্রেজেন্ট ইমোশন, টাইম। হিস্টোরিক ইভেন্ট হতে পারে, হিস্টোরিক ইভেন্টের একটা ছবি হতে পারে, বা হতে পারে ন্যাচারাল বিউটি, খুব সুন্দর, এত সুন্দর বিউটি যে দেখে মন মুগ্ধ হয়ে গেল। সো মনোমুগ্ধ করা আর কি। সো এগুলো আপনাদের মনে হয় যে এটা দিয়ে অনেক হাজার শব্দের বদলে ওই একটা ছবি দেখালে আসলে চলে, তাই না? হাজার শব্দের বদলে একটা ছবি দেখালেও চলে। ইজ ফটোগ্রাফ এ রিলায়েবল ফর্ম অফ আইডেন্টিফিকেশন? আপনাদের কি মনে হয় ছবি দিয়ে যে আইডেন্টিফিকেশনটা হয়, হ্যাঁ, এটা কি একটা রিলায়েবল আইডেন্টিফিকেশন? না, মানুষকে আইডেন্টিফাই করার ভালো পদ্ধতি কি? না, নো নো, সময় না। হ্যাঁ, এআই চলে আসছে, রাইট? ইয়েস। এআই এর জন্য তো এখন মানে যে কারো ছবি যে কোনো ভাবে তৈরি করা যায়। সো মারাত্মক ছবি, জিনিস। হ্যাঁ ছবি এখন আর আইডেন্টিফাইও করা যায় এটা এআই এর মাধ্যমে, যেটা সামনে আর অরিজিনাল আইডেন্টিফাই কি করা যাবে না। ডুপ্লিকেট। আচ্ছা, আইডেন্টিফিকেশনের ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন ছবি একটা আপনার আছে, ছবি দিয়েই আমি হচ্ছে ছবিটাকে কি মডিফাই করা যেতে পারে কিনা। ধরেন আপনি একটা কার্ড ইউজ করছেন আইডেন্টিফিকেশনের, আইডি কার্ড হিসেবে, ওটা ছবি আছে, ছবি দেখে আমি বলার চেষ্টা করলাম যে কে। কিন্তু সবসময় এটা বোধহয় সম্ভব নাও হইতে পারে, বাট জি স্যার, জি স্যার, রাইট। বেটার বোধহয় বায়োমেট্রিক টেকনোলজিকে ইউজ করাটাই বোধহয় বেটার, তাই না? যে চোখের রেটিনা স্ক্যান করা, আঙ্গুলের ছাপ, ব্লাড, ইউনিক। জি স্যার। ডিএনএ, এগুলো দিয়ে বোধহয় আইডেন্টিফিকেশনটা বেটার হয়। সো এগুলো হচ্ছে আমাদের ন্যাশনাল ছবি আইডি নিয়ে কার্ড প্রশ্ন। দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে আমাদের আম, আজকের প্রশ্ন। এবার আমি ব্রেকআউট রুমে যাব, ব্রেকআউট রুম ক্রিয়েট করতে যাচ্ছি। যারা যারা হাত তুলেছেন আরেকবার আমি কনফার্ম করতে যাচ্ছি, যারা হাত তুলেছেন আপনারা হচ্ছে ব্রেকআউট রুমে জয়েন করতে পারবেন না, রাইট? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে যারা যারা আমাকে একটা, সবাই একটু প্রশ্নগুলো দেখতে থাকুন। আর যারা হাত তুলেছেন তাদেরকে একটু আমি সরিয়ে দিচ্ছি ব্রেকআউট রুম ক্রিয়েট করার জন্য। বাকির একটু প্রশ্নগুলো দেখতে থাকুন, ওখানে আমি ব্রেকআউট রুমটা রেডি করছি। স্যার এই দ্য প্রোস এন্ড কনস, এটা মানে বলতে কি খুঁটিনাটি বোঝাচ্ছে? না এটা না, প্রো মানে হচ্ছে ভালো আর কনস মানে হচ্ছে খারাপ। প্রো মানে ভালো, কনস মানে হচ্ছে খারাপ, সুমন ভাই। ঠিক আছে, তাহলে এখন আপনারা যারা আছেন এই মুহূর্তে, আপনাদেরকে কি আমি দুজন করে এক একটা গ্রুপে আজকে পাঠাতে পারি? জি সুমন স্যার, ভাই? জি জি স্যার, স্যার, জি দুজন স্যার, করে দুজন হলে ভালো হ্যাঁ, হয় স্যার, দুজন রাইট, করে হলে ভালো হ্যাঁ। হয়। কারণ এই মুহূর্তে যারা আছেন আপনারা সবাই হচ্ছে অ্যাগ্রিড যে আপনারা ব্রেকআউট রুমে জয়েন করতে পারবেন। তো দেখি তো আমরা Yes, sir. দুজন করে ব্রেকআউট রুমে পাঠাতে পারি কিনা। তো লেটস গেট স্টার্টেড। দুজন করে দিলে আমাদের হচ্ছে 10 মিনিটে ভালো একটা প্র্যাকটিস হওয়ার কথা। তিনজন হলে স্যার আমরা ইয়ে করতে পারি না, শেষ করতে পারি না। সময় পান না, হ্যাঁ জানি। হ্যাঁ। ঠিক আছে, দিচ্ছি এবার। তিনজন হলে বেঁচে যাই। ওকে, ব্রেকআউট রুমটা ওপেন হয়েছে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন as soon as possible। সবাই ব্রেকআউট রুমে জয়েন করে আপনারা ড্রিলটা জানেন, আপনারা আনমিউট করে একজন একজনের সাথে কথা বলা শুরু করুন, পরিচয় হয়ে নেন, এবং কে আগে প্রশ্ন জবাব দেবেন কে পরে এগুলো একটু ঠিক করে নেন। যেহেতু দুজন করে জয়েন করছেন, একটা একটা করে প্রশ্ন আগাবেন, ঠিক আছে? প্রথম প্রশ্নটা একজন একজনকে জিজ্ঞেস করবেন, তারপর আবার আপনি একজনকে জিজ্ঞেস করলেন, সে আবার আপনাকে জিজ্ঞেস করবে, এভাবে 5টা কোশ্চেন আমরা কভার করার চেষ্টা করি। বাট আনমিউট করে একটু পরিচয় হয়ে নেন সবাই। 10 জন আছেন আপনারা এখনো যারা জয়েন করেননি, দ্রুত জয়েন করুন।
ব্রেকআউট রুমে যারা আছেন একটু ওয়েট করুন, আমরা কয়েকজন এখনো জয়েন করেননি ব্রেকআউট রুমে, তাদের জন্য ওয়েট করছি। ফজলে রাব্বি কেন হাত তুলেছেন? আপনি জয়েন করতে পারছেন না? আনমিউট করুন। জোয়াইনা খাতুন, সিদ্দিকা, চুমকি, ফজিলাতুন্নেসা, জাহানারা আক্তার, সাইফুদ্দিন, এমডি সাকিব, আপনারা জয়েন করছেন না কেন? স্যার সব রুমে এই মুহূর্তে স্যার দুজন করে আছেন, সো আমরা এবার টাইমারটা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, শর্মি ম্যাম। স্যার আমার বের হয়ে আসতে হয়েছে। আমার যে যিনি ছিলেন ওনার সম্ভবত কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। ও, বের হয়ে আসলেন কেন? আমি তো রিঅ্যারেঞ্জ করছিলাম। ও আচ্ছা, আচ্ছা। আপনি 2 নম্বর রুমে জয়েন করুন আবার, দেখুন তো জয়েন করতে জি পারছেন কিনা। 2 নম্বর, আচ্ছা আপনি পারবেন না বোধহয় 2 নম্বর। আপনি কত নম্বর রুমে ছিলেন? 15 স্যার। আচ্ছা 15, আমি 2 নম্বর রুম দেখাচ্ছি। 15 হুম। আপনি আপনার রুমটাতে আবার জয়েন করুন। From 6. স্যার আমি আমার পার্টনারকে স্যার খুঁজেই পাই নাই স্যার, শিউলি, একলা একলা বক বক করলাম। দুইজন পার্টনার দিলে কি অবস্থা হয় দেখছেন? কোথায় যে হারাই গেছে স্যার। ভাই 3 জন করে দেওয়া দরকার। এখন কেমন নাহলে লাগে? এত এই কয়েকদিন তো খুব কান্নাকাটি করলেন যে আটজন স্যার করে দাও। দুজন আমি তো করে দেন, বলিনি দুজন করে দেন, এখন কেমন লাগে? 3 জন হলে ভালো হবে। টিচার টিচার কি বেশি জানে না জানে না?
হ্যাঁ, অফকোর্স স্যার বেশি জানে। টিচার বেশি জানে না, জানে না। বোঝা যাচ্ছে স্যার না। 3 জন দিলেই বেটার। আচ্ছা, এই একজন যে অফ এবার হয়ে এবার গেলেও হচ্ছে দুইজনে কথা বলা যায়। ফান্দে পড়ে এখন হচ্ছে আর বগা মাইনাস কাটতেছে। আর 10 মিনিটে স্যার কভার করা যায় নাই। আচ্ছা, স্যার শেষ করতে পারি নাই, স্যার আরো একটু কোশ্চেন সময় হলে অ্যান্সার পারে নাই সম্পূর্ণ স্যার। কমপ্লিট করতে পারি নাই স্যার। একটা আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলি। সবাই আপনারা মেইন সেশন আবার চলে এসেছেন। আপনারা কয়েকজন বেশ ভালো প্র্যাকটিস করলেন। কেউ কিছু গ্রুপে আপনারা হচ্ছে সব প্রশ্ন কভার করতে পারেন নাই, যেটা কিনা ন্যাচারাল আর কি, কারণ তো আপনাদের একটু সময় লাগবে। উদ্দেশ্য সেটাও না, উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে নিজেদের মধ্যে আর কি, আমাদের এই স্টুডেন্টদের ভিতরে আপনাদের ভিতরে পরিচয়টা ক্রিয়েট করা, রাইট? একজন একজন যেন আপনারা ব্যাচমেটদেরকে চেনেন। কারণ আমি আপনাদের আজকে তো দ্বিতীয় ক্লাস, আমি আপনাদের এই 5 নম্বর ক্লাসের মধ্যে আর 2টো ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে ছোট ছোট কিছু গ্রুপ বানিয়ে দেবো, যে গ্রুপে আপনারা হচ্ছে 5 থেকে 10 জনের একটা গ্রুপে আপনারা স্পিকিং এর টিম তৈরি করবেন। আপনারা নিজেদের মধ্যে একটু হোয়াটসঅ্যাপের নাম্বার ধরেন শেয়ার করে নিলেন, শেয়ার করে নিয়ে তারপর আপনারা একটা ছোট ছোট গ্রুপ বানিয়ে আপনারা ওই গ্রুপে প্র্যাকটিস করবেন, এবং সেখানে আপনারা স্পিকিং এর আমার যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে, আমি যে নোটস গুলো দিচ্ছি সেই নোটস গুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং লিসনিং এর হোমওয়ার্ক গুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো আজকে যদি স্পিকিং এর সবগুলো কোশ্চেন কভার করতে না পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা এটাকে কভার করার জন্য আপনাদের টিমও থাকবে, অথবা এটা তো এখন আমি আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা এটাকে নিজেদের মতো করে আপনারা একটু প্র্যাকটিস করে আইডিয়া পেলেন, নিজেদের মতো করে একটু প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবেন। বাট এই যে কনভারসেশনটা করলেন একজন একজনের সাথে, এটাতে আপনাদের কিন্তু আস্তে আস্তে আহ জড়তা কেটে যাচ্ছে, কমে যাচ্ছে। জড়তা কিন্তু আগের তুলনায় আপনাদের কমে যাচ্ছে, এবং সবারই ক্ষেত্রে এটা, যারা যারা রেগুলার প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে আসলে প্রকাশিত হচ্ছে। এটা গেল হচ্ছে যারা প্র্যাকটিস করছেন তাদের ব্যাপারে সাজেশন। এবার আমি আরো 2টো পয়েন্টকে একটু অ্যাড্রেস করি। প্রথম পয়েন্টটা হচ্ছে, আপনাদের মধ্যে কয়েকজন আছেন, খুব বেশি না, অল্প কয়েকজন, আপনারা একটা প্রবলেম ফেস করতেছেন। দেখেন জিনিসটা, আপনারা ক্লাসরুমে জয়েন করছেন আবার বের হয়ে যেতে হচ্ছে, তাই না? বাকিদের প্রবলেম হচ্ছে না ব্রেকআউট রুমে, আপনাদের প্রবলেম হচ্ছে। কেন? কমন সেন্স ইউজ করুন, নেটওয়ার্কের প্রবলেম, আর কিছু না, রাইট? আপনারা এটা আগে করা উচিত ছিল, করেন নাই, সমস্যা নেই, এখন এখন আমরা সবাই একটু করে ফেলি। সেটা হচ্ছে যে আগামী 2 দিন, মানে নেক্সট ক্লাসের আগে একটু আপনারা খোঁজ করেন যে কোন নেটওয়ার্ক প্রোভাইডারটা আপনার এলাকায় ভালো নেটওয়ার্ক দিচ্ছে। ধরুন গ্রামীণ, আমার এখানে যেমন ধরুন হচ্ছে বাংলা লিংক ভালো নেটওয়ার্ক দিচ্ছে, তো আমি বাংলা লিংকের নেটওয়ার্ক ব্যাকআপ রেখেছি। একটু চেক করুন, আপনি 2টা দিন সময় দিলে অবশ্যই আপনারা পাবেন। পজিটিভ থাকেন যে আমি পাবো, একটা ভালো নেটওয়ার্ক প্রোভাইডারকে নিয়ে আসুন, ওটার নেটওয়ার্কটাকে জাস্ট ইউজ করুন, দেখবেন নেক্সট ক্লাস থেকে আপনাদের আর সমস্যা হবে না। চোখের পলকে কোর্স শেষ হয়ে যাবে, রাইট? দেখুন এই যে আমাদের 30টা ক্লাস, ইতোমধ্যে আমাদের কত নম্বর ক্লাসে চলে এসেছি, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই সময়গুলোকে ইউটিলাইজ করতে হবে। এই যে ব্রেকআউট রুমে জয়েন করা, একজন একজনের সাথে কথা বলা, এটার দীর্ঘমেয়াদী কি আছে, সুফল আছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটার একটা প্রভাব পড়ে। আপনারা অনেকে হয়তো টেরও পাচ্ছেন না, কিন্তু আপনাদের জড়তা কেটে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আগের তুলনায় আরো কনফিডেন্ট হয়ে যাচ্ছেন, আমি নিজে শুনে বুঝতে পারছি, এবং আপনারা নিজেরাও বুঝতে পারছেন। আপনাদের পার্টনার যাদের সাথে আগে ধরেন কথা বলেছেন, বা যারা ভিডিও দিচ্ছেন আর কি, প্রথম দিকের ভিডিও এখনকার ভিডিওর পার্থক্যগুলো নিজেরাই একটু দেখুন, দেখবেন যে একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে যারা রেগুলার প্র্যাকটিস করছেন। সো বাকি যারা পার্টিসিপেট করছেন কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে প্রতিটা ক্লাসে, রাইট? আমি জানি, রাইট? আপনি নিজেই মনে একটু প্রশ্ন করে দেখেন, 2 দিন আপনি আসলে ভালো মতো খোঁজ করেন নাই যে কোন নেটওয়ার্ক প্রোভাইডারটা ভালো সার্ভিস দিচ্ছে। একটু এটা নিয়ে একটু সময় নেন, আগামী 2 দিন একটু চেষ্টা করুন, দেখবেন যে সুন্দর একটা বা ভালো রিলায়েবল একটা প্রোভাইডার পেয়ে যাচ্ছেন। নেটটা ঠিক হয়ে গেলে দেখবেন যে ক্লাস করে আরো মজা পাচ্ছেন। এবার থার্ড আরেকটা গ্রুপ আপনারা আছেন, যারা হচ্ছে ব্রেকআউট রুমে বা স্পিকিং এর প্র্যাকটিসে আপনারা পার্টিসিপেট করছেন না, আপনারা ক্লাসেও হচ্ছে পার্টিসিপেশন অন্যদের থেকে কম করছেন। আবারও সে একই কথা, এটা এই যে সুযোগটা, কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমরা পাবো না। আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাব হয়তো পাবেন, আপনি হয়তো ভিডিও ক্লাসগুলো পাচ্ছেন, আপনি হয়তো এখানকার ছবিগুলো বা নোটস রেখে দিয়েছেন, কিন্তু এই যে সুযোগটা, হ্যাঁ, র্যান্ডম প্রতিটা ক্লাসে বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলার সুযোগ প্রথম দিকে, এটা যে আপনার নার্ভাসনেস কমায় দেয়, এই চ্যালেঞ্জটা, এই সুযোগটা আপনার কিন্তু আর পাবেন না।
ব্রেকআউট রুমে জয়েন না করলে চোখের পলকে কোর্স শেষ হয়ে যাবে, স্পিকিং এ আপনাদের ইমপ্রুভমেন্টটা হবে না। প্র্যাকটিস না করলে কিভাবে হবে? কোনো ট্যাবলেট নাই তো। সো যারা ব্রেকআউট রুমে প্র্যাকটিস করছেন না তাদেরকে আমি বলবো যে যে ক্ষতিটা আপনাদের হচ্ছে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। নেক্সট ক্লাস থেকে সবাই ট্রাই করবেন ব্রেকআউট রুমে জয়েন করতে। নেক্সট ক্লাস থেকে সবাই ট্রাই করবেন। একেবারে যদি আনফরচুনেট না হয়, কারণ সব কিছুর উপর তো আমাদের হাত নাই, বাট নিজের জায়গা থেকে আমরা যেন সর্বোচ্চ এফোর্টটা দিই যে আমাদের নেটওয়ার্ক যেন ঠিক থাকে, স্টেবল থাকে। চলুন এবার আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিয়েছি, এটার উপর আমরা সেশনটা করব। তো স্পিকিং এর পরে এবার আমরা লিসনিং এ চলে আসতেছি। আজকে আমরা যে লিসনিংটা করব সেটা হচ্ছে কমপ্লিটিং নোটস পার্ট 4। পার্ট 4 এর কমপ্লিটিং নোটসটা আমরা করব। আমি একটু অডিও প্লে করে আপনাদের সাথে দেখব যে অডিওটা ভালো বোঝা যাচ্ছে কিনা, আর কোন বই থেকে করব সেটা একটু আমরা দেখি। কেমব্রিজ 17 থেকে আমি করতে চাচ্ছি। 17-এর কোনো একটা আপনাদের সাথে সলভ করেছি, আমার ঠিক মনে নাই। সো আপনারা একটু স্ক্রিনে আমাকে দেখে বলেন তো এইটাকে আমি আপনাদের করিয়েছিলাম কিনা। এটা কি আপনাদের সাথে করানো হয়েছিল? দেখুন তো, কারো মনে পড়তেছে এই অডিওটা? জি এটা না করাইছি। না জি স্যার, জি স্যার। জি স্যার, করানো হয়েছে এটা। মেইজ, আমার মনে হচ্ছে আপনাদের ব্যাচের সাথে এটা করা হয়েছে। সো আমরা এটা না করে তাহলে আমরা টেস্ট 2টাতে চলে যাই, কারণ সবগুলো একই। কেমব্রিজ 17 আমি আপনাদের নাম দিয়ে দিচ্ছি যে কোন জায়গা থেকে আমরা কি সলভ করছি। ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি, ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি, এটা কি করানো হয়েছে? এটা হয়েছিল এটা করানো হয় না? এটাও করানো হয়েছে? জি না স্যার। স্যার, এটা তো হয় আমরা নাই। করি নাই স্যার, আমরা ঠিক করি আছে, নাই স্যার। ঠিক আছে, না প্র্যাকটিসের ক্ষেত্রে একটা কথা জানতে চাইছিলাম আর কি। বলুন, বলুন। আচ্ছা, যখন ওর ওরিটা চলে তখন তো ওরা অনেক কিছু বলে, তো আমাদের কি তাদের সাথে সাথে সবগুলা কথা কি ফলো করা উচিত, নাকি যেগুলা প্রশ্ন আছে শুধু ওইখানে ভালোভাবে কনসেন্ট্রেশন দেওয়া উচিত? এটারও জবাব দিয়েছি এর আগের ক্লাসে। একটা শব্দ, একটা অক্ষর, একটা ইয়েস, আহা মিস করা যাবে না। একটা মিস করেছেন, আপনার অ্যান্সার মিস হয়ে যেতে পারে। একটা হুম, এইটার জন্য আপনার অ্যান্সার মিস হবে। ঠিক আছে? হ্যাঁ ও স্যার, জিজ্ঞেস এখানে করতে ভাই পজিটিভ এখানে আরেকটু নেগেটিভ সমস্যা বলে। আছে। হুম, এখানে মনে বলুন। করেন যে যদি সবগুলা কথা ফলো করতে চাই তাহলে কি হয়, মানে ট্র্যাক হারায় ফেলি, কি অবশ্যই করেছি ট্র্যাক হারা ফেলবেন, হ্যাঁ অবশ্যই ফেলবেন। এটাই ইমপ্রুভ করতে হবে। যদি ট্র্যাক না হারাতেন তাহলে তো টেস্ট হইতো না। তো সেটার জন্যই কি করতে হবে, টিচারের ইনস্ট্রাকশন মেনটেন করে প্র্যাকটিস করতে হবে। কারণ এখনো আপনারা যুদ্ধের জন্য রেডি না। যুদ্ধের জন্য রেডির জন্য আপনাদের ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা ঠিক মতো করেন, 2 মাস পরে যুদ্ধের জন্য রেডি হয়ে যাবেন। কিন্তু ব্যায়াম রেগুলার করে যান, নাহলে যুদ্ধের জন্য রেডি হইতে পারবেন না। আচ্ছা, মৌ প্রশ্ন করতে চাচ্ছিল, মৌয়ের প্রশ্নটা শুনি। মৌ, আপনার প্রশ্নটা বলুন। স্যার, আমাদের হোমওয়ার্ক ছিল গতদিন 16 পর্যন্ত। আমি 18 পর্যন্ত করলাম, কিন্তু এই ক্ষেত্রে আমার যে প্রবলেমটা দেখছি হুম হুম যে আপনি যে 4টা ফ্যাক্টর খুঁজে বের করতে বলেছেন, হুম হুম ওটা যদি বের করি হুম তাহলে হচ্ছে যে প্রথমত আমার সময়টা কাভার হচ্ছে না, ওরা যে সময়টা দিচ্ছে পড়ার জন্য। হুম অনেক সময় দেখা যাচ্ছে আমি পড়েই বুঝতে পারছি। এবার আমার মূল সমস্যা যেটা হচ্ছে, সবসময় আমি আটকে যাচ্ছি আহ অনেক দিনের অব্যবহৃত কোনো স্পেলিং শব্দ ইউজ দিয়ে। করতে গেলে। হুম হুম আর দ্বিতীয়টা আটকাচ্ছে হচ্ছে এস, এই জিনিসটাতে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো বুঝতে পারছে এটা প্রশ্ন পড়ে পরবর্তীতে যে পুরো হবে কি হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারছি না। তো ওরাও যে এসটা বলছে, এসটা ওদের কথার মাঝে এমন ভাবে চলে আসছে যে আমি যদি অডিও স্ক্রিপ্টটা না পড়ি বা আমি যদি ওদের কথাটা না শুনি আরেকবার কয়েকবার করে, তখন আমি হুম নিজেও ধরতে পারছি না যে ওরা আসলে এসটা বলেছে কিনা। আর 3 নাম্বার যে প্রবলেমটা হচ্ছে, যেটা আমার ক্যামব্রিজ 16 বা 17-তে ছিল 20%, যেখানে লেখা ছিল ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার। ওরা 20, আমি 20 লিখে পার্সেন্টেজ যে সাইনটা ওটা দিলাম, ওরা 20 লিখলো, 20% দুটোকে আলাদা আলাদা লিখলো। তো যদি 20 আর পার্সেন্ট দুটো ওয়ার্ড হয়ে যায় তাহলে তো সাইন স্যার দিয়ে দুটো লিখে ওয়ার্ড। দেবেন। দুটো ওয়ার্ড লেখা যাবে না। কিন্তু এটা অ্যান্সারে এটা দেয়া 20%। কোন বইতে?
কেমব্রিজ 16 বা 17 স্যার, আমার ঠিক স্পেসিফিক বের করে আপনি ফেসবুক গ্রুপটাতে লিখে দিন আমাদেরকে এই প্রশ্নগুলো। আর যে প্রবলেমগুলোর কথা আপনি বললেন সেগুলো একেবারে প্রথম দিকের কমন প্রশ্ন, সবার প্রবলেম আর কি, সবারই এটা হচ্ছে এই ওই যে যেটা আমি আগের জনকে যেটা সাজেশন দিলাম আর কি, যে আপনারা কেউই এই মুহূর্তে যুদ্ধের জন্য রেডি না। এই প্রবলেমগুলো শুরুর দিকে সবারই হয়, প্রত্যেকেরই এই প্রবলেমগুলো হবে। সেজন্যই আমি আপনাদেরকে টেপ স্ক্রিপ্ট গুলো পড়তে বলেছি, যেন আপনাদের কান আসলে কোন শব্দগুলোকে কিভাবে ওরা উচ্চারণ করছে সেটার সাথে আস্তে আস্তে পরিচিত করে আর কি। তো পরিচিত করলে আস্তে আস্তে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে। ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ওভারনাইট অ্যাকশন পাওয়া যাবে না। আইএলটিএস এর প্রিপারেশন ডায়াবেটিক, কি বলে জিনিসটাকে, ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো আর কি। কোর্স কমপ্লিট করতে হবে। একদিনে এটার প্রভাব পাওয়া যাবে না। ওভারঅল আপনার যখন মানে পুরোটা ইমপ্রুভমেন্ট হবে দেখবেন, আরেকটু প্র্যাকটিস করে নেন, দেখবেন যে আপনাদের এই গ্যাপ ফিলিং এ দ্রুত ইমপ্রুভমেন্ট আসলে হবে। আপনাদের বেশি সমস্যা হবে মাল্টিপল চয়েসে, সেটা সামনে আসতেছে, সেটাতে ইমপ্রুভমেন্ট দেরি করে হবে। বাট গ্যাপ ফিলিং আপনারা আর আর কয়েকটা দিন প্র্যাকটিস করুন, দেখবেন যে এখানে আপনারা কনফিডেন্ট হয়ে যাচ্ছেন। যে স্যার সমস্যাগুলো এই স্পেলিং এর মুহূর্তে কি হচ্ছে করব? এগুলো এগুলো হবে না। হুম। স্পেলিং এর কি করব? দেখা যাচ্ছে স্পেলিং অনেকদিন বারবার বারবার অব্যবহৃত করে কোনো প্র্যাকটিস স্পেলিং করুন, গুলো। বারবার করে প্র্যাকটিস করুন। ওটা যেটাই অব্যবহৃত ওটা তো শিখতে হবে, না শিখলে তো এটা আপনি কোনো নাই, শর্টকাট নাই যে আমরা যে শব্দটার বানান জানি না সেটা আমি শিখবো কিভাবে আসলে, তাই না? শেখার জন্য আমাদের কি করতে হয়? প্র্যাকটিস তো করতেই হবে। ওটা বানানটা বারবার করে প্র্যাকটিস করেন, এটা বড় কোনো ইস্যু না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। জাস্ট ভয় পায়েন না, তাহলেই হবে। হ্যাঁ, এটা ওকে করা স্যার, যাবে থ্যাংক না, ইউ। নার্ভাস হওয়া যাবে না। এটা 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 একদম স্বাভাবিক একটা প্রবলেম। নতুন ভাষা না আমাদের, এটা অনেকদিন পর প্র্যাকটিস করছি, এই প্রবলেম গুলো তো সবার হবেই। ওই ধর কিছু নাই। কেমব্রিজ 17 টেস্ট 2 আমরা দেখতে যাচ্ছি আজকের এটার পার্ট 4টাকে নিয়ে, লিসনিং পার্ট 4। আপনাদের আরেকটা জিনিসের, আপনাদের কয়েকটা স্কিলের ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। একটা হচ্ছে বানানের স্কিল, তো বটেই। শুনে বোঝার ক্ষমতা, শব্দগুলোর উচ্চারণের স্কিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে এই মুহূর্তে আপনাদের মনোযোগ, অ্যাটেনশন। মনোযোগটা ধরে রাখতে পারছি কিনা আমরা, রাইট? তো এটার জন্য ধৈর্যটা আপনাদের বাড়াতে হবে, আরেকটু আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি, এন্ড উইথ প্র্যাকটিস এটা আমাদের হয়ে যাবে। বাদ বাকি প্রশ্নগুলো আমরা একটু ফেসবুক গ্রুপে আমাদের যেটা আছে ওখানে আমরা বেসিক প্রশ্নগুলো আসলে আলোচনা করব। আর ওকে, তো চলুন আমরা এখন দেখি এখানে আমাদের প্রশ্নটা সলভ আমরা কিভাবে করব। লেটস সি। প্রথমে আমরা খেয়াল রাখি লিসনিং টেস্টের বেসিক ইনফরমেশন গুলো কি। লিসনিং টেস্টে আমাদের 4টা পার্ট থাকবে, 40টা প্রশ্ন, অ্যান্সার ট্রান্সফার করার জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। টেস্টের অ্যারেঞ্জমেন্টটাকে একটু খেয়াল করুন। আমাদের পার্ট 1-এ 2জন স্পিকার কথা বলবে, পার্ট 2-তে একজন স্পিকার কথা বলবে, এটা মনোলগ। পার্ট 3-তে 2 থেকে 3জন স্পিকার কথা বলবে, ডায়ালগ বা ট্রায়ালগ। আর পার্ট 4-এ একজন স্পিকার কথা বলবে, দেয়ার উইল বি ওয়ান সিঙ্গেল স্পিকার। আজকে আমরা এই মুহূর্তে যেটা দেখতে যাচ্ছি, আমরা এখানে আগে পার্ট 1 করেছি। পার্ট 1-এর কনভারসেশন তুলনামূলকভাবে ইজিয়ার। এটাতে আপনারা যারা স্ট্রাগল করছেন ডোন্ট ওয়ারি, কিন্তু এটাতে আপনাদের প্র্যাকটিস বাড়াতে হবে আসলে, কারণ পার্ট 1 থেকে বাকি পার্টগুলোতে আরো প্যারাফ্রেজিংটা বাড়বে, কমবে না আসলে। পার্ট 1-এ আমরা যদি স্ট্রাগল করি তাহলে আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে, যে সিচুয়েশন কিন্তু রেড, আমাদের আরো সামনে কিন্তু কঠিন দিন আছে। সো আমাদের প্র্যাকটিস বাড়াতে হবে, টেপ স্ক্রিপ্ট, অডিও স্ক্রিপ্ট পড়তে হবে, নলেজ বাড়াতে হবে, কোন শব্দকে ওরা কিভাবে উচ্চারণ করে, টেপ স্ক্রিপ্ট অডিও স্ক্রিপ্টটা পড়ে আমরা সেটা করব। মনোযোগের স্কিলটা বাড়াতে হবে, ওই যে অডিওটাকে দ্রুত প্লে করে। এই সবগুলো স্কিলে আপনাদের এমন ভাবে ডিজাইন করা যেন আপনারা নিজেদের ইমপ্রুভমেন্টটা করতে পারেন। একটু ধৈর্য ধরে আপনারা প্র্যাকটিস করেন, কারণ রিসেন্ট টাইমে আমি ওই যে আপনাদেরকে ওই দিন স্কোর গুলো দেখাচ্ছিলাম, রাইট? তো রিসেন্ট টাইমে স্টুডেন্টরা যারা যারা পরীক্ষা দিচ্ছে সবারই কিন্তু লিসনিং এ ভালো স্কোর আসতেছে, লিসনিং নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনারা এই প্রসেসে, তারা এই প্রসেসেই তারা প্র্যাকটিসটা করছে। সো এই প্রসেসে তারা, আপনারাও একটু প্র্যাকটিস করে যান। লিসনিং এ আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে না যদি আপনারা এই প্রসেসটা ঠিক মতো ফলো করে যেতে পারেন আর কি। তো এইটা নিয়ে আপনারা টেনশন করেন না, যে প্রসেসটা আমি বলছি প্রসেসটাকে একটু ঠান্ডা মাথায় ফলো করুন। নাও, লিসনিং এর পার্ট 4-এ কমন কোশ্চেন টাইপ হচ্ছে গ্যাপ ফিলিং, কিন্তু এখানে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন খুব রেয়ারলি আসতে পারে। রিসেন্ট টাইমে একেবারে আসেনি, বাট আমরা এটার জন্য রেডি থাকবো। মাল্টিপল চয়েসের যে প্রশ্নটা আসতে পারে পার্ট 4-এ, সেটার জন্য আমরা প্রিপারেশন নেব পার্ট 3-র। আমি একটা মাল্টিপল চয়েসের কোশ্চেনের ক্লাস নিব, ওই ক্লাসটা পার্ট 3-র ক্লাসটা করলে আপনারা
পার্ট 4 এর মাল্টিপল চয়েসের জন্য রেডি হয়ে যাবেন। কিন্তু পার্ট 4 এর গ্যাপ ফিলিং এর জন্য আপনাদের আলাদা করে রেডি হতে হবে, সেটা হচ্ছে আজকে রেডি হতে হবে। এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনাদের কেমব্রিজ 11 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা টেস্টের প্রত্যেক পার্ট 4 এ ঠিক একই রকম প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং, আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি। তো এটাকে যখন আমরা সলভ করতে যাচ্ছি আমাদের প্রথমেই খেয়াল রাখা দরকার, আমরা এর আগের দিন পার্ট 1 করেছি বা আমরা এই দুদিন পার্ট 1 এর হোমওয়ার্ক গুলো করলাম, আর এখন আমরা পার্ট 4 এর গ্যাপ ফিলিং করবো। সো এবার পার্থক্যগুলো দেখি। প্রথমত, বোথ কন্টেইন গ্যাপ ফিলিং অফ 10 কোয়েশ্চেন, মানে পার্ট 1 এও গ্যাপ ফিলিং থাকবে, পার্ট 4 এও হচ্ছে গ্যাপ ফিলিং থাকবে। কিন্তু পার্ট 1 এর 4-5টা প্রশ্নের পরে আপনাদের একটা 30 সেকেন্ডের ব্রেক ছিল পরের প্রশ্নে যাওয়ার ব্যাপারে, কিন্তু পার্ট 4 এ একটানা মোনোলগ চলবে, এখানে কোনো প্রকার ব্রেক দেয়া হবে না। পার্ট 1 একটা ডায়ালগ, দুজন কথা বলবে, কিন্তু পার্ট 4 একটা মোনোলগ। পার্ট 4 এ পার্ট 1 এর তুলনায় বেশি প্যারাফ্রেজ করবে। সো আপনারা যদি পার্ট 1 এ স্ট্রাগল করে থাকেন, পার্ট 4 আপনাদের জন্য আরো কঠিন অবস্থা নিয়ে আসতেছে। কিন্তু প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরে এটার ওভারকাম করতে হবে। অ্যান্টিবায়োটিক মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিকের ইফেক্ট পড়তে হবে কিন্তু। ওকে, সো বাট ওই যে আমরা আশা রাখবো রিসেন্ট টাইমে ওই যে যেটা দেখতে পাচ্ছি, সবাই যারা পরীক্ষা দিচ্ছে যাদের স্কোর খারাপও এসেছে তাদেরও লিসনিং এ কিন্তু ভালো এসেছে, রাইট? লিসনিং এ সবারই, এই যে যাদের ওর 8 এসেছে, 8.5 এসেছে লিসনিং এ, ঠিক আছে? কারোরই আসলে লিসনিং এ খারাপ আসতেছে না। সো আপনারা একটু, আমি যে আপনাদের স্ট্র্যাটেজিটা দিচ্ছি সেটাতে আপনারা ফলো করুন, দেখবেন যে আপনাদের সমস্যা হবে না। কিন্তু হ্যাঁ, লিসনিং এ ইমপ্রুভ করা ভেরি মাচ পসিবল এই প্রসেসেই। আচ্ছা, এবার আমরা হচ্ছে শুরু করতে যাই। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গ্যাপ ফিলিং টাইপের উদাহরণ আর কি। প্রথমে আমরা গ্যাপ ফিলিং এর ইনস্ট্রাকশনটা পড়বো। ইনস্ট্রাকশন আমরা দেখবো যে কয়টা ওয়ার্ড লেখা যাবে। তো যদি লেখা থাকে যে গ্যাপ ফিলিং 1 ওয়ার্ড অনলি, আর আমরা যদি লিসনিং এর সময় শুনলাম যে স্পিকার বলেছে 8, আমরা কি নাম্বার 8 লিখতে পারবো কিনা? জবাবটা হচ্ছে না, আপনি নাম্বার 8 লিখতে পারবেন না। আপনাকে কথায়, মানে শব্দে আপনাকে 8 লিখতে হবে, কারণ ওরা বলছে 1 ওয়ার্ড অনলি। সো নাম্বার লেখা যাবে না সেই জন্য। সো ইনস্ট্রাকশনটা এই জন্যই ফলো করতে হবে। তো ইনস্ট্রাকশনে কি বলা আছে এটা কিন্তু আবারও আমি বলছি, ইনস্ট্রাকশন যে এই কথাটাই বলা থাকবে তা কিন্তু না। ইনস্ট্রাকশনে 2 ওয়ার্ড থাকতে পারে, 1 ওয়ার্ড এন্ড অর এর নাম্বারও বলা থাকতে পারে। প্রত্যেকটা বার এটার কোনো বিকল্প নাই। আপনাদের অবশ্যই ইনস্ট্রাকশন ভালো করে পড়তেই হবে, এটার অভ্যাস আপনাদের তৈরি করতেই হবে। না, আজকের আমাদের যেটা আছে সেখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি। পার্ট 4, কমপ্লিট দ্য নোটস বিলো, রাইট 1 ওয়ার্ড এন অর এ নাম্বার। তাহলে এই ক্ষেত্রে আজকে যদি 8 বলে তাহলে আমরা কিন্তু কি করতে পারবো, 8 সংখ্যায়ও লিখতে পারবো এবং 8 হচ্ছে আমরা কথাতেও লিখতে পারবো, যেহেতু আজকে ওরা বলে দিয়েছে 1 ওয়ার্ড এন অর এ নাম্বার। ইনস্ট্রাকশনটা প্রথমে আপনারা খেয়াল করবেন। আপনারা সবাই বইটা বের করুন, কেমব্রিজ 14, কেমব্রিজ 17 টেস্ট 2, কেমব্রিজ 17 টেস্ট 2 লিসনিং পার্ট 4টা সবাই বের করুন। আপনাদের কাছে এই বইটা আছে, একাডেমিক জিটি সবার ক্ষেত্রে এই বইটা সেম। আপনারা এই জায়গায় মার্ক করে ফেলুন একটু, এবং মার্ক করা জায়গাটা একটা লিখে ফেলুন যে সবসময় এটাকে খেয়াল করতে হবে। ইনস্ট্রাকশনে এই রাইট ওয়ার্ডটাকে খেয়াল করতে হবে, এটাকে সবসময় আমরা খেয়াল করব। লিখে রাখুন এই জিনিসটাকে, অলওয়েজ নোটিস, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অলওয়েজ নোটিস। সবসময় খেয়াল রাখবেন কারণ এটা খুবই জরুরি। ওকে, তো গ্যাপ ফিলিং আমরা চলে আসছি। এরপরে আমরা একটু প্রশ্নগুলোকে দেখব। এখন আমরা দেখি এই প্রশ্নটা পড়ার জন্য আমাদেরকে সময় দিবে কতক্ষণ আসলে, কতক্ষণ আমাদেরকে সময় দিবে। আর তার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে ফেলবো, সেটা হচ্ছে যে পার্ট 1 এবং পার্ট 4 এর ভেতরে পার্থক্যটা আসলে কিরকম। ঠিক আছে, তো এবার আপনারা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা কথা দুটোকে দেখুন। পার্ট 1 এবং পার্ট 4 এর আমি এখানে দুটো স্যাম্পল কোশ্চেন রেখেছি। এই কোশ্চেন দুটোর মধ্যে আমরা একটু তুলনাটা দেখি। এই দুটো হচ্ছে কেমব্রিজ 17 এর টেস্ট 1 এর পার্ট 1, আর এটা হচ্ছে পার্ট 4। তো আমাদের মধ্যে থেকে একজন ভলান্টিয়ার লাগবে,
কে ভলান্টিয়ার হবেন হাত তুলুন তো দেখি, একটু পড়ে শোনানোর জন্য আর কি। নীরব হাত তুলেছেন, নীরবকে আমরা একটু সামনে সুযোগ দিচ্ছি। নীরব আর নিয়ামুল, দুজনকে আমি সুযোগ নিলাম। আপনারা দুজন আনমিউট করে থাকুন, একজন এক একটা পড়বেন আর কি আমরা, ঠিক আছে? নীরব আর নিয়ামুল। নীরব, আপনি পার্ট ওয়ানটা দেখুন তো ভাই, পড়তে পারছেন কিনা, কি লেখা আছে? regular activities, beach, তারপর making sure the beach doesn't have dash on it. এটা পার্ট ওয়ানের প্রশ্ন, নীরব, ঠিক আছে? এবার ওরা স্পিচটা কি দিয়েছিল সেটা একটু পড়ুন। অফকোর্স, Of course, well, we have a mixture of regular activities and special events. One of the regular one is trying to keep the beach free of litter. A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is no clear. ইয়েস টু ক্লিয়ার, It is so clear. I wish people would be more responsible and take it home with them. স্যার ওই যে হ্যান্ড রেস করা ছিল তো এই জন্য ওই দেখতে পাইনি ঠিক মতো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ইজ টু ক্লিয়ার, আমার এখানে লেখাও ভুল ছিল। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে লিটার, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে লিটার, কারণ মেক শিওর করতে হবে যে বিচে যেন লিটার না থাকে, রাইট? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। না, এই অ্যান্সারটা ওরা কি খুব জটিল ভাবে দিয়েছে নাকি এটা মোটামুটি শুনে বোঝা পসিবল হতো? নীরব, আপনার কি মনে হয়, কোথায় নীরব, কোথায়? জি স্যার। এখানে বলছে মেক শিওর, আপনি যদি পড়েন আর কি, রাইট? এখন নিয়ামুল, আপনি পড়ুন হচ্ছে পার্ট 4 এর একটা প্রশ্ন। আমরা একটু তুলনা করে দেখবো যে কতটা বেশি আসলে প্যারাফ্রেজ করেছে, খুব বেশি কি করেছে নাকি মোটামুটি করেছে। সো নিয়ামুল, আপনি একটু এবার পার্ট 4টা একটু পড়ুন, দেখুন কি লেখা আছে। কোয়েশ্চেন, Labyrinths compared with mazes. তারপর কি লেখা? Mazes are a type of dash. সামথিং, হ্যাঁ। তারপর স্পিচটা কি লিখেছে? In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different as it is a kind of puzzle with an intricate network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe. অ্যান্সারটা কি হবে যেন নিয়ামুল, মনে আছে? না ভাইয়া মনে নাই। আচ্ছা, দেখি বাকি সবার মনে আছে কিনা, সবাইকে আনমিউট করতে দিই নিয়ামুল, হ্যাঁ? সবাই স্যার পাজেল পাজল, রাইট? পাজল। আচ্ছা, আপনারা আমাকে বলেন পার্ট 1 আর পার্ট 4 এর অ্যান্সারটা যে দেয়া আছে এখানে, আপনারা তো লেখাটা পড়তে পারছেন, খুব মানে কতখানি আপনাদের বেশি বলে মনে হচ্ছে প্যারাফ্রেজ করা? বা একটা পার্থক্য আছে এই পাশটা, সেটা কেউ খেয়াল করতে পারছেন কিনা? এই পার্ট 4 এর একটা সিগনিফিকেন্ট পার্থক্য আছে, কে দেখতে পাচ্ছেন সেটা? কে বলতে পারবেন? শব্দ, দেখুন, চয়েস অফ ভোকাবুলারিটা খেয়াল করুন এই পাশে। হ্যাঁ, চয়েস অফ ভোকাবুলারি দেখুন এই পাশে কি আছে। চয়েস অফ ভোকাবুলারি গুলো দেখুন, ওই যে আমি আপনাদের পড়িয়েছি না লেস কমন ভোকাবুলারি, খেয়াল করুন তো লেস কমন ভোকাবুলারি কোন পাশে বেশি আছে। বোঝা গেছে জিনিসটা? লেস কমন ভোকাবুলারি থাকা মানে কিন্তু চ্যালেঞ্জ থাকা, রাইট? তো যদি ভোকাবুলারিটার মিনিং আপনার না জানা থাকে তাহলে কিন্তু ধরা, কারণ ওই যে আমি আপনাদের যেটা বলছি, একটা মিস করার কারণেও আপনার অ্যান্সার মিস হয়ে যেতে পারে। তো সে জায়গায় যদি একটা শব্দই আমি না বুঝি তাহলে আমার কি হবে, অ্যান্সার আমি পারবো না অবভিয়াসলি। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জায়গাটা চ্যালেঞ্জিং এই জায়গায় এই কারণে, বাট কন্টেন্ট সমান পরিমাণই, মানে যতটুকু কথায় পার্ট 1 এ অ্যান্সার দিচ্ছে ততটুকু কথা বলে পার্ট 4 এ অ্যান্সার দিচ্ছে। ঝামেলাটা হচ্ছে দেখুন এখানে কিছু ওই যে অফটেন, হ্যাঁ, ডিফারেন্ট মিনিং, সিনোনিম, quite different kind of puzzle, intricate network, right, fashionable, right, অনেক একটু জটিল করে আর কি, একটু ডিফারেন্ট ভোকাবুলারি ওরা ইউজ করে, যেটা আসলে চ্যালেঞ্জিং হয়। তো এটাই হচ্ছে মূলত আমাদের চ্যালেঞ্জের একটা জায়গা, যে ভোকাবুলারি গুলো একটু ডিফারেন্ট হবে কিনা। না, আদারওয়াইজ এই জায়গাটা আমি আপনাদের যেটা বলেছি, যেটা মৌ আমাদের শুরুতে বললো যে ওনার এই মুহূর্তে একটু প্রবলেম হচ্ছে যখন আপনি গ্যাপ ফিলিংটা করতে যাচ্ছেন, এই জিনিসগুলো ভাবতে একটু সমস্যা হচ্ছে। এটার সলিউশনটা আমি আপনাদেরকে এর আগের ক্লাসে বলেছি, যে এটা আপনাদের সিস্টেমের মধ্যে চলে আসবে। সাইকেল যখন আপনি চালাতে যাচ্ছেন, শুরুর দিকে অনেক কিছু মাথায় রাখতে হয়, হাত সোজা রাখতে হবে, মাথা সোজা রাখতে হবে, রাইট, পা একসাথে প্যাডেল করতে হবে। এই জন্য শুরুর দিকে আমরা পড়েও যাই প্রচুর, কিন্তু আমরা যদি আগ্রহ করে প্র্যাকটিস করতে থাকি তাহলে এমন দিন আসবে যখন আপনি হাত ছেড়ে সাইকেল চালাতে পারবেন। কেন?
অটো, এটাকে বললো মানে মাসল মেমোরি বলা যেতে পারে, যে আপনি আপনি অটো এটা বুঝে ফেলবেন, একটা গ্যাপের দিকে তাকালে অটো আপনার মাথায় চলে আসবে, আচ্ছা এখানে নাউন বসবে, এখানে সিঙ্গুলার একটা শব্দ বসবে, অটো মাথায় চলে আসবে। একটু প্র্যাকটিস করে যান, ইটস ভেরি মাচ পসিবল। আজকের ক্ষেত্রেও আমরা গ্যাপ ফিলিং এর এই প্রসেসটাকে ফলো করব। আমরা গ্যাপের দিকে তাকিয়ে আজকে থেকে আমরা দেখবো যে আমাদের এই অনুমানের প্র্যাকটিসটা বা এবিলিটিটা ইমপ্রুভ করেছে কিনা। আমরা আগে থেকে ভাববো এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কি বসবে, আমরা ভাববার চেষ্টা করব কোন টেন্সে বসবে, হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল আগে আমরা ভাববো, এবং আমরা দেখবো যে প্রথম লেটারটা ভাওয়াল বা কনসোনেন্ট হবে কিনা। দেন আমরা প্র্যাকটিস শুরু করব। তার আগে আমি আপনাদের একটু অডিও চেক করব, এবং আমরা আরো দেখব এই কথাগুলো শোনার জন্য বা পড়ার জন্য, 10টা প্রশ্ন পড়ার জন্য সময় কতক্ষণ ওরা দিচ্ছে। লেটস সি। অডিওটা আমি প্লে করতে যাচ্ছি এখন। আমরা কি টেস্ট 2টা প্লে করছি? টেস্ট 2 হচ্ছে ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি। না, আমার কাছে এটা ঠিকটা নেই। গিভ মি আ মোমেন্ট। অডিওটা কোথায়? 17 এর অডিও। This is one audio. একটুখানি আমরা ওয়েট করি। এটা মনে হয় ঠিক আছে। This might be the right one. Great. You now have half a minute to check your answers to part 3. Of digital technology. You will hear a lecturer on a languages course talking about the impact of digital technology on Icelandic, the native language of Iceland. First, you have some time to look at questions 31 to 40. সবাই কি কথাটা শুনতে পেলেন? আমি একটু চেক করছি কত সেকেন্ড ওরা সময় দিচ্ছে। জি, পেয়েছি। শোনা গেছে? জি স্যার, শোনা আচ্ছা, গেছে। ক্লিয়ারলি শোনা গেছে। গ্রেট। আমি একটু টেনে দিচ্ছি ওরা কতক্ষণ সময় দিল। 26 সেকেন্ড শুরু হচ্ছে। Sessions. We've been considering. Let's answer questions 31 to 40. 1 মিনিট সময় দিয়েছে। 1 মিনিট সময় দিয়েছে। Right, everyone. Let's make. ওকে, 1 মিনিট সময় দিয়েছে আমাদেরকে 10টা প্রশ্ন পড়ার জন্য। কেমব্রিজ 17, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি। তো 50 থেকে 1 মিনিট সময় তো দেয়। তো এই সময়টা ছাড়াও আরেকটা সময় আছে, সেটা হচ্ছে আগের পার্টটা যখন শেষ হলো তখন 30 সেকেন্ড সময় আরো এক্সট্রা দিচ্ছে এই পার্ট 3 প্রশ্নগুলো পড়ার জন্য। আমার সাজেশন হচ্ছে যখন ওটা পার্ট 3টা শেষ করে ফেলেছে এবং আপনাদেরকে এই কথাটা বলতে যাচ্ছে যে দিস ইজ দ্য এন্ড অফ পার্ট 3, নাও ইউ হ্যাভ সাম টাইম, ইউ হ্যাভ হাফ আ মিনিট টু চেক ইউর অ্যান্সার, এই কথাটা যখন বলছে তখনও আপনি আসলে কি করেন, তখন থেকে আপনি পার্ট 4 এর প্রশ্ন পড়া শুরু করেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে ওরা বলবে। দেখুন অডিওটা শুনতে পাচ্ছেন কিনা। That is the end of part 3. ওকে, পার্ট You now have half a minute to Half a check your answers to part 3. 30 সেকেন্ড সময় পেয়েছেন, রাইট? তারপরে এটা শুরু করার পরে আরো 1 মিনিট সময় দিল আপনাদেরকে এই 10টা কোশ্চেন পড়ার জন্য। এবার আমরা একটা জিনিস চেক করি। সবার কাছে তো আমাদের বই আছে, তাই না? আমরা স্ক্রিনে টাইমার ধরে একটা জিনিস চলুন চেক করি। আপনারা সবাই বইটা বের করবেন এখন। আমরা বইয়ের 10টা প্রশ্ন পড়ার চেষ্টা করব। কিভাবে পড়বেন? আপনারা এইভাবে পড়বেন। প্রশ্নগুলোকে একদম মার্ক করে পড়ে পড়ে খেয়াল করার চেষ্টা করবেন যে এখানে কি ধরনের শব্দ বসতে পারে, ভালো করে পড়বেন। আমরা এখন দেখব 1.5 মিনিটে ভালো করে পড়া পসিবল হ্যাঁ নাকি না।
1 মিনিট 30 সেকেন্ডসে। সবাই রেডি? বই বের করেছেন? আচ্ছা, সবাই একটু আমাকে ভার্বালি কনফার্ম করেন। সবার সামনে বই আছে তো, না? আছে না? ইয়েস স্যার। রেডি? আচ্ছা, এখনই পড়া শুরু করবেন না, এখনই পড়া শুরু করবেন না, আমি যখন বলবো তখন শুরু করবেন। তার আগে একটু সবাই মেডিটেশন করে নেন, শর্ট একটা মেডিটেশন। সবাই প্রথমত টেক এ ডিপ ব্রেথ, হোল্ড ইট, জোরে একটা শ্বাস নেন, হোল্ড করুন, ধীরে ধীরে ছেড়ে দিন। নাও মনোযোগ সম্পূর্ণভাবে আস্তে আস্তে আমার এই কণ্ঠস্বরের দিকে দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার পক্ষে পসিবল এই 10টা প্রশ্নের প্রত্যেকটার অ্যান্সারই দেয়া। দিস ইজ ভেরি মাচ পসিবল ফর ইউ। আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, আপনাকে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যেতে হবে। কল্পনা করুন আপনার সারা শরীর বরফের তৈরি হয়ে যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত। আপনি একদম স্থির, আশেপাশের যত ঘটনা ঘটছে কেউই আর আপনাকে এখন আর প্রভাবিত করতে পারছে না। আপনি এক মনে শুধু আমার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করছেন। যখন আমি আপনাদেরকে পড়তে বলতে শুরু করব, আপনারা যে পড়বেন কোনো কিছু আপনাদেরকে ইন্টারাপ্ট করবে না। প্রশ্নগুলো পড়বেন আপনারা সুন্দর করে, সব শব্দের মিনিং আপনাদের জানা, এবং গ্যাপগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে আগে থেকেই আপনারা অনুমান করার চেষ্টা করবেন। এখানে নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, সিঙ্গুলার নাকি প্লুরাল, আর ওরা বলবে কোন টেন্সে, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার। আমরা এখন 5 থেকে 0 পর্যন্ত গোনার পরে আপনারা সবাই পড়া শুরু করবেন। 1.5 মিনিটের ভিতরে 10টা কোশ্চেন আপনারা খুব ভালো করে পড়ে ফেলতে পারবেন। 31 to 40, 5, 4, 3, 2, 1, 0. That is the end of part 3. You now have half a minute to check your answers to part 3. ওকে, সবার কি অবস্থা? আপনারা কি সবাই ঠিকমতো পড়তে পেরেছেন? একটু আমাকে আনমিউট করে বলুন তো। 10টা কোশ্চেন কি পড়া গেছে এই সময়ের মধ্যে? আমাদের কাছে বইগুলো পড়তে পারি নাই এটা একটা হবে। 8টা পর্যন্ত স্যার প্রত্যেকটা কোশ্চেনে যে সব ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কি মানে পড়া লাগবে স্যার? ইম্পর্টেন্ট প্রতিটা ওয়ার্ড, কোনোটা স্যার আমি মিস করা যাবে 38 না। পর্যন্ত পড়তে পারছি। এই তো প্রথম দিকে আমাদের হয়তো একটু কম থাকবে কারো কারো, তো এই জায়গাতেই আমাদের কিন্তু কাজ করে ইমপ্রুভ করতে হবে, রাইট? আমরা আজকে দেখে রাখলাম যে আমাদের এই সময়টাই থাকবে, এই সময়ের ভিতরে আমাদেরকে পুরো অংশটা পড়তে হবে। এবার চলুন আমরা একটু দেখি কিভাবে আমরা পড়বো, বা আমাদের পড়াটা উচিতটা কিভাবে ছিল। আপনারা তো একবার করে চোখ বুলালেন, এবার আমরা সলভের দিকে যাই, ঠিক আছে? তো আমরা একটু সলভের দিকে যাব। প্রথম প্রশ্নগুলো আমরা এবার একটু নিতে যাচ্ছি।
দেখি এই প্রশ্নের জবাবগুলো ওরা কিভাবে দিচ্ছে। লেটস সি। এটা আমাদের ফার্স্ট সেট অফ কোয়েশ্চেন্স। তো এখানে আমাদেরকে প্রথমেই যে অংশগুলোর দিকে ভালো করে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই অংশগুলো, মাইলস্টোনস। মাইলস্টোনস হচ্ছে হেডলাইন গুলো। নাও লিসনিং এর সময় এরকম হতে পারে যে আমি 31-এর জন্য ওয়েট করছি, যেহেতু সবগুলো একসাথে ওরা বলবে, তো 31-এর অ্যান্সারটা ওরা বলে দিয়েছে, আমি তো সেটা জানি না, আমি ওয়েট করতেছি এখন 31-এর জন্য। তো 31 পার হয়ে ও 32-এ চলে গেছে, 33-এ চলে গেছে, 34-এ চলে গেছে, কোনোটাই আমি আর অ্যান্সার দিতে পারলাম না, কারণ আমি এখনো ওই 31-এর জন্য আটকে আছি। তো এই প্রবলেমটা সত্যিকারের একটা প্রবলেম, কিন্তু এটা থেকে আপনাদেরকে উদ্ধার দিতে পারে আসলে আপনারা যদি মাইলস্টোনস গুলোকে মার্ক করার অভ্যাসটা করেন। এই যে হেডলাইন বা সাব হেডলাইন্স, এই জিনিসগুলোকে বলা হচ্ছে মাইলস্টোনস। বা আরো একটা জিনিসকে বলে মাইলস্টোন, সেটা হচ্ছে গিভেন ইনফরমেশন। দেখুন এই লাইনটায় কোনো তথ্য দেয়া নাই, মানে কোনো প্রশ্ন দেয়া নাই। তা আপনি যদি একটু পড়েন, দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল টেকনোলজি অন আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন, আইসল্যান্ড একটা দেশের নাম, সেই দেশের ল্যাঙ্গুয়েজ আছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ, সেটার উপরে ডিজিটাল টেকনোলজির কি ধরনের প্রভাব পড়ছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ফাইন, প্রথমে আমাদের যে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ নিয়ে। এই হেডলাইন সাব হেডলাইন থেকে আমরা সেটা বুঝতে পারছি। পরের প্রশ্নগুলো হচ্ছে ইয়াং স্পিকারদেরকে নিয়ে। তো যখন আপনি ইয়াং স্পিকারের কথা শুনছেন, যখন আপনি শুনছেন যে ওরা বললো যে এখন আমরা ইয়াং স্পিকারদের নিয়ে কিছু বলবো, আপনি বুঝতে পারবেন আপনার 31, 32, 33 আসলে শেষ। ওকে, তো যেই মাত্র ওরা বললো আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কথা, আপনি রেডি এখন 31-এর অ্যান্সার শোনার জন্য। 31-এর অ্যান্সার আপনি শুনেছেন বা মিস করেছেন, 32-এর অ্যান্সার ট্রাই করবেন, 32-ও মিস হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যেই মাত্র আপনি শুনছেন যে এই আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ নট চেঞ্জড আ লট ওভার দ্য লাস্ট 1000 ইয়ার্স, এটা যেই মাত্র আপনি শুনবেন আপনি বুঝতে পারবেন ওরা 31, 32-এর অ্যান্সার দিয়ে দিয়েছে, এখন ওরা 33-এর জন্য ওয়েট করছে। অ্যান্সার গুলো সবগুলো সিরিয়ালে আসবে, ইনফরমেশন গুলো সহ। তাই এটা আপনাদের জন্য হচ্ছে একটা মাইলস্টোন, যেটাকে আপনারা খেয়াল করবেন। মাইলস্টোনস, এই মাইলস্টোনস গুলোকে আপনারা খেয়াল করবেন এটা বোঝার জন্য যে এই মুহূর্তে ওরা আসলে কোন প্রশ্নের জবাবটা দিচ্ছে। সো আপনারা প্রথমেই মার্ক করে ফেলুন মাইলস্টোনস গুলোকে। ওকে, মাইলস্টোনস এটাও আমাদের মাইলস্টোন, এইটা। আপনাদের এভাবে তীর দিয়ে দেখানোর দরকার নাই, বাট আপনারা একটু বইয়ের ভিতরে মার্ক করেন এগুলোকে, এবং মনে রাখেন এই জিনিসগুলো খুবই জরুরি জিনিস, এটা আপনাদেরকে ট্র্যাকে রাখতে সাহায্য করবে। এরপরে আমরা ফোকাস করব হচ্ছে প্রশ্নের দিকে। ওকে, তো প্রথম প্রশ্নটা ধরুন, আমরা যখন প্রথম প্রশ্নটা পড়তে যাচ্ছি, প্রথম দুটো প্রশ্ন, এই প্রশ্ন দুটো আসলে কি বলছে, এই প্রশ্ন দুটোকে আমরা যদি আলাদাভাবে একটু খেয়াল করি, এটাকে কি বলছে আর এটাকে কি বলছে আমরা একটু যদি দেখি। এটা হচ্ছে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলছে, তাই না? আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ স্পিকার। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, তাই না? অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে প্রায়। প্রায়ের কোনো সিনোনিম জানা আছে আপনাদের? অ্যাপ্রক্সিমেটলি সিনোনিম, এনিওয়ান? অ্যাবাউট, অলমোস্ট অ্যাবাউট, অলমোস্ট, এগুলো হচ্ছে মাথায় রাখলেন জিনিসটা। আমি লিখতেছি বাট আপনারা হচ্ছে মাথায় রাখবেন যে হ্যাঁ অ্যাবাউট অলমোস্ট বলতে পারে, কারণ আমরা জানি এটা সিনোনিম ইউজ করে ওরা। তো আমরা দেখবো প্রায়, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলিও বলা যেতে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি আছে, অলমোস্ট, এগুলো আর কি, এরকম কিছু একটা সিনোনিম ওরা বলবে। আর স্পিকার হচ্ছে বক্তা আর কি, মানে যারা এই কথাটা ভাষাটা ব্যবহার করে, রাইট, ল্যাঙ্গুয়েজটা যেটা ব্যবহার করে। তো এইখানে কি বসতে পারে আসলে, কি ধরনের শব্দ বসতে পারে বলে আপনাদের মনে হয়? নাম্বার হ্যাঁ, আমাদের কমন সেন্স বলতেছে যে এখানে একটা নাম্বার বসার কথা, কারণ প্রায় আছে, স্পিকার আছে, আমাদের অনুমান হচ্ছে এখানে একটা নাম্বার বসবে। নাম্বারটা কত এটা শুনতে পারলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন নাম্বারটা যখন ওরা বলছে, সরাসরি কি ওরা এভাবে বলবে এটা হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 1000 স্পিকার, নাকি এইভাবে বলতে পারে? খেয়াল করেন, আগে এখানে 10,000 স্পিকার ছিল,
সামনে ধারণা করা হচ্ছে 2000-এর বেশি থাকবে না। এখন অবশ্য আগের তুলনায় অর্ধেকের মতো আছে। আমি এখন যেটা বললাম এইটা যদি বলে ওরা, অ্যান্সার কি বলেন তো দেখি? স্যার আগের তুলনায় 5,000 5,000 দিতে হবে। অ্যান্সার হচ্ছে 5,000, আর কিচ্ছু না। কারণ আপনি একটা ওয়ার্ডের বেশি কিন্তু লিখতে পারছেন না। তো খেয়াল করেন আরেকবার, ওরা কিন্তু এভাবে আপনাকে কি করবে, ছলনা করবে আপনাদের সাথে। ওদের ছলনায় ভুলে যাওয়া যাবে না। ঠান্ডা মাথায় ওদের ছলনা ধরতে হবে। সো প্রায় কত সংখ্যক স্পিকার হ্যাজ, কোন টেন্সে বলবে কথাগুলো? হ্যাজ মানে এই মুহূর্তে আছে, রাইট? আছে। প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট না, এটা প্রেজেন্ট সিম্পল। হ্যাজ এখানে হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অক্সিলারি ভার্ব না। আপনাদের ক্লাসে, ফাউন্ডেশন ক্লাসে পড়েছি, হ্যাজ এর দুইটা ব্যবহার আছে, অক্সিলারি ভার্ব আবার হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। এখানে হ্যাজ, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, ওইরকম আর কি। তো এটা আমাদের হলো হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি কত নাম্বার স্পিকার আপনারা শুনবেন, হ্যাজ এ ড্যাশ দ্যাট ইজ স্টিল গ্রোয়িং। এইবার এটার ব্যাপারে অনুমান করেন, হ্যাজ এ ড্যাশ এর কিছু একটা আছে, ল্যাঙ্গুয়েজটার যেটা এখনো গ্রো করছে। তাহলে এখানে একটা নাউন বসবে। আমার কথাটা ঠিক আছে সবাই? আমি আপনাদেরকে আনমিউটের অপশন দিচ্ছি। ওরা এখানে একটা নাউন বসবে, কথা ঠিক, রাইট? সিঙ্গুলার নাউন প্রেজেন্ট টেন্সে বলবে ওরা, প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? কনসোনেন্টই বলতে। ভাইয়া সিঙ্গুলার নাউন বসবে না? সিঙ্গুলার এবং কনসোনেন্ট। আমার তথ্য ঠিক আছে? এখন এই জিনিসটা আপনাদের মাথায় চলে আসবে, ট্রাস্ট মি, আমাকে একটু বিশ্বাস করেন, রাইট? টিচার দেখতে পাচ্ছেন না, অন্যান্য বিষয় আমি জানি, তার মানে এটাও আমি জানি। আপনাদের এটা চলে আসবে, একদম আপনাদের বায়োলজিক্যালি চলে আসবে। আপনাদের ফাঁকা জায়গা দেখলেই এই কথাগুলো মনে চলবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আসবে না। আপনারা যারা প্র্যাকটিস করছেন না তাদের আসবে না। এখন একটু সময় নেন, সময় নিয়ে ভাবার সময় নেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নাও পারেন, একটু সময় নিয়ে ভাববেন সবসময় গ্যাপে কি ধরনের শব্দ বসতে পারে। ভাবার পরে দেখবেন, আগে থেকে ভেবে রাখলেন এখানে একটা নাউন বসবে, কিছু একটা আছে যেটা স্টিল গ্রোয়িং, এখনো সেটা গ্রো করতেছে। এমন একটা কিছু যেটা এখনো গ্রো করতেছে, কি আছে ওর যা এখনো গ্রো করতেছে? চলুন আমরা একটু শুনে দেখি সবাই, রাইট? সবাইকে মিউট করে দিচ্ছি। আবারও আপনারা কল্পনা করেন, কি কল্পনা করবেন? আপনারা সবাই বরফ কল্পনা করতে পারছেন? টেক এ ডিপ ব্রেথ, জোরে একটা দম নেন। পা থেকে মাথা পর্যন্ত আপনাদের আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে, এবং আপনারা ফুল মনোযোগ, পূর্ণ মনোযোগ আপনাদের শুধুমাত্র আমাদের এই কনভারসেশনটার দিকে। কেউ আপনাদের এই কনভারসেশন থেকে মনোযোগ এখন সরিয়ে নিতে পারবে না, চাहे कुछ भी हो जाए। বাচ্চার ক্যাচ ক্যাচ, আশেপাশে চিল্লাচিল্লি, কিছুই আর আপনার কানে লাগতেছে না। আপনি সবকিছুর ঊর্ধ্বে ফোকাস করুন। এবার অডিওটা আপনি শুনবেন, 31 এবং 32 নাম্বারের অ্যান্সার আপনি বের করবেন। কতজন স্পিকার আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে এই মুহূর্তে আছে, এবং আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের কিছু একটা ঘোড়ার ডিম আছে যেটা এখনো বেড়েই চলেছে। 5, 4, 3, 2, 1. Now listen carefully and answer questions 31 to 40. Right, everyone, let's make a start. Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people, most of whom live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers, even though this number is small, nor is it about losing words to other languages, such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing, because when speakers need a new word for something, they tend to create one, rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language.
It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers. এই কথাতে আমি ধারণা করলাম ওদের অ্যান্সার চলে এসছে, কেন জানেন? কারণ এই কথাটা ওরা যে গত মিলেনিয়ামে চেঞ্জ হয়নি, এই কথাটা ওরা মাত্র বলল। মিলেনিয়ামে চেঞ্জ হয়নি মানে হচ্ছে এটা গত 1000 বছর ধরে, কারণ মিলেনিয়াম মানে 1000 বছর, 1000 বছর ধরে ওরা চেঞ্জ হয়নি বলেছে, রাইট? তাহলে আমাদের অ্যান্সার চলে এসেছে। ওকে, আমরা আরেকবার শুনি কতজন স্পিকার আছে আর এর কি আছে যেটা এখনো গ্রো করতেছে। তারপরে ওরা বলবে এটা মিলেনিয়াম ধরে চেঞ্জ হয়নি, বলা মাত্র আমরা বুঝবো যে খেল খতম। আরেকবার শুনুন সবাই। ওকে, Right, everyone, let's make a start. Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people, most of whom live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers, even though this number is small, nor is it about losing words to other languages, such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing, because when speakers need a new word for something, they tend to create one, rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. Take, for example, এবার আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে। আমরা সবাই একটু পার্টিসিপেট করব যেগুলোর অ্যান্সারগুলো আমাদের কি হতে পারে, রাইট? তো আমি একটু আপনাদের চ্যাট বক্সটা ওপেন করছি, আপনারা 1 মিনিটের মধ্যে একটু 30 সেকেন্ডের মধ্যে একটু অ্যান্সারগুলো লিখে দেওয়ার চেষ্টা করুন। কোনটা মিস করে থাকলে সেটাও দিয়ে দেন আর কি, রাইট? যে আমি মিস করেছি, কোনো সমস্যা নেই। চ্যাট বক্সটা ওপেন হচ্ছে 30 সেকেন্ডসের জন্য। রেডি, স্টেডি, গো। লেখার চেষ্টা করুন কি কি অ্যান্সার দিয়েছেন আপনারা। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের একটা অ্যান্সার আসতেছে, দেখি 3100 এটা একটা অ্যান্সার আসতেছে। এটা কারেক্ট কিনা আমরা এখনই দেখবো। এটা ছাড়া আর কোনো অ্যান্সার, অথবা শুধু 321। ওকে, আর সেকেন্ডটার অ্যান্সার কি আসতেছে, ইংলিশ নাকি ভোকাবুলারি? ভোকাবুলারি অথবা ইংলিশ। কোনটা বসবে? তো চলুন আমরা একটু দেখি কোনটা আমাদের অ্যান্সার বসতে যাচ্ছে। আপনারা মোটামুটি এই অ্যান্সার গুলো দিয়েছেন আমাদেরকে। তো অডিওটা আরেকবার আমরা শুনি, রাইট? দেখি। Now listen carefully and answer questions 31 to 40. Right, everyone, let's make a start. Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And আর ইন ডিক্লাইন, ডিক্লাইন শব্দটার মানে কি? আমি আপনাদেরকে আনমিউট করার অপশন দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা একটু আলোচনা করে আগাই। কমে যাওয়া, হ্রাস পাওয়া, কমে যাওয়া। বাংলা বললে চলবে না। ধ্বংস মানে হ্যাঁ, বাংলা বললে চলবে না। স্যার রিডিউস আর ডিক্রিজ। হ্যাঁ, কাছাকাছি। ঠিক আছে। And today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's এখানে একটা শব্দ আছে যেটা আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই।
ভবিষ্যতে আপনাদের যেন ভুল না হয়, সেটা হচ্ছে এফেক্ট আর ইফেক্ট। দুটার মিনিং কি একই? কেউ বলতে না পারবেন স্যার, পার্থক্যটা কি? একটা ভার্ব একটা Yes, নাউন। sir. কোনটা ভার্ব? ইফেক্ট হচ্ছে স্যার খারাপ প্রভাব পড়া, আর Effect এফেক্ট হচ্ছে প্রভাবিত করা। না না না, একটা ভার্ব একটা Effect নাউন। negative, effect negative. ইফেক্ট নেগেটিভ। ইফেক্ট নেগেটিভ নাকি এফেক্ট নেগেটিভ? Effect negative, sir. Effect এফেক্ট negative. এফেক্টটা নেগেটিভ। Effect negative. এফেক্ট নেগেটিভ। ইফেক্ট প্রভাব, প্রভাবিত আর করা, এফেক্ট মানে রাইট? প্রভাবিত করা। প্রভাবিত করা, আর আরেকটা হচ্ছে প্রভাব, নাউন এবং ভার্ব। এটা আপনারা একটু খেয়াল রাখেন। Technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going ইন অর্ডার টু ইলাস্ট্রেট ইটস ইফেক্ট। ইলাস্ট্রেট মানে হচ্ছে ডেসক্রাইব করা আর কি। এটা আপনাদের রাইটিং এর সময় প্রচুর লাগে। Example. ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট মানে হচ্ছে ডেসক্রাইব, আর ইলাস্ট্রেশন শব্দটার মানে আবার ছবি। তো ইলাস্ট্রেট ছবি দিয়ে আঁকাকেও বোঝায়, আবার কোনো কিছু আপনাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছে সেটাকেও বোঝায়। তো ইলাস্ট্রেট শব্দটা দুটো মিনিং, একটা মানে হচ্ছে ছবি এঁকে দেখানো, এটাও ইলাস্ট্রেট। আবার আপনি ডেসক্রাইব করছেন কাউকে, যে আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, এটাও আসলে ইলাস্ট্রেট বোঝায়। শুনুন তারপরে। to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people. বাস, এখানে একবার বলেছে ওরা, এতে আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে। এই অ্যান্সারটা ওরা কিন্তু দ্বিতীয়বার আর বলেনি। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে এটা। Which is spoken by around 320. এখানে অ্যাপ্রক্সিমেটলি সিনোনিম কি বলেছে সবাই? Around. অ্যারাউন্ড তাহলে অ্যারাউন্ড থাকলো। অ্যারাউন্ডও হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিনোনিম। 21,000 Icelandic language, which is spoken by around 321,000 people, most of whom live in. বাস, আমাদের তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এইটা, 3,021 Iceland, and 321,000 people. 321,000 people. কমাটা কি দিতে হবে নাকি হবে না? কার কি মনে হয় বলুন তো? এই যে এখানে যে একটা কমা দিয়েছে, দিতে এটা না হবে দিলেও- স্যার, দিতে হবে। না, এটা না দিলেও চলবে। হ্যাঁ, এটার জন্য আপনার ভুল ধরবে না, এটার জন্য আপনার ভুল ধরবে না। স্যার এই নাম্বার 321,000 হবে না? 321, হয়েছে তো এটাই তো, লেখা। সেটাই তো লেখা, এটাই লেখা। এখন আপনি এটাকে ভেঙে যদি লিখতে যান তাহলে আবার কিন্তু কয়েকটা ওয়ার্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আপাতত। ভাইয়া যদি Most of whom live. 321 লিখলাম, আর যদি 1000 1000 লিখি, হ্যাঁ, এটাও বোধহয় লেখা যাবে, তাই না? ওই যে ওয়ান ওয়ার্ড এর নাম্বার লেখা যাবে, হ্যাঁ ওটাও লেখা যাবে। ভালো কথা বলেছেন, আসলে এইভাবে লিখলেও চলবে। 1000 এটা লিখলেও চলবে, কিন্তু এস দেওয়া যাবে না। 1000 এর সাথে, নাম্বারের সাথে যখন 1000 বসে তখন এটার সাথে এস বসে না, নাম্বারের সাথে যখন এটা বসবে তখন এটা এস বসবে না। Live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers, even though The problem for this language is not the number of speakers, this number is small. even though the number is small. তাহলে এই যে এই কথাটা কেন বলছে, আপনারা যেন একটু কনফিউজ হন, কারণ সেও জানে যে আপনি নাম্বারের জন্য ওয়েট করছেন। তাহলে আপনি এখানে স্মল নাম্বার আপনারা যারা দিয়েছিলেন, এই জায়গার কারণে আসলে আপনারা দিয়েছিলেন, হুইচ ইজ ওকে। প্রথম দিকে এই ধরনের ভুল আমাদের কিন্তু হতেই পারে। মনে রাখবেন, প্রথম ইভেন আমি আপনাদের লিসনিং ক্লাস শেষ করার পর যে টেস্টটা নিব, প্রথম টেস্টে আমাদের এই স্টুডেন্ট, আমি আপনাদের যাদেরকে দেখালাম যে যে একজন 8.5 পেয়েছিল, সে কিন্তু প্রথম টেস্টে পেয়েছিল হচ্ছে 6, রাইট? সেই জায়গা থেকে ফাইনাল এক্সামে গিয়ে সে 8.5 পেয়েছে। কিভাবে? ওই যে ব্যায়াম আমাদের লাগবে, রাইট? আমরা যুদ্ধের জন্য প্রিপারেশন নিব, আস্তে আস্তে স্কিলগুলোকে ডেভেলপ করবো, কিন্তু আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, হতাশ হওয়া যাবে না। নিজের মনের বাঘে মানুষজন কিন্তু বেশি খায় বনের বাঘের চাইতে। আমি পারবো না, পৃথিবীতে এর চেয়ে বড় ক্ষতিকর অস্ত্র, মানে এর চেয়ে বড় ক্ষতি আপনাকে আর অন্য কোনো অস্ত্র করতে পারে না, যেটা শুধু এই ভাবনাটা যে আমি পারবো না, এই ভাবনাটা আপনার যত বড় ক্ষতি করতে পারবে। তো এটা মাথাতেই আনবেন না। পারবো না মানে কি? পারবো, ট্রাই করি একদম লাস্ট লেভেল পর্যন্ত, তারপর দেখি পারবো না মানে কি। আবার অবশ্যই পারবো।
আসুন। Nor is it about losing words to other languages, such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing. এই জায়গা থেকে আমাদের আসলে এই যে ইনক্রিজিং শব্দটা ছিল হচ্ছে গ্রোয়িং এর সিনোনিম, সবাই আমরা শুনতে পেয়েছি। ইনক্রিজিং এর সিনোনিম ছিল গ্রোয়িং। তো এই জন্য ভোকাবুলারিটা আমাদের অ্যান্সার হলো ইংলিশ। কেন না? কারণ ইংলিশ আসলে গ্রো করছে না এবং ইংলিশটা ওদের কাছে নাই। এবং আরেকটা কারণে ইংলিশ বসবে না, ইংলিশের প্রথম অক্ষর ইতে দেয়া আছে, রাইট, ভাওয়ালে আছে, আমাদের কনসোনেন্ট খুঁজতে হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা, ভোকাবুলারিজ। কন্টিনিউ হবে। আচ্ছা স্যার স্যার বলুন। আর লিসেনিং তো সব ক্যাপিটাল লেটার হওয়া। লিসনিং তো ক্যাপিটাল লেটারে কেন হবে? কি স্যার বলেন? আপনার প্রশ্নটা বলি নাই, বুঝি না, আবার একটু বলুন। লিসেনিং লিসনিংটা তো সব ক্যাপিটাল লেটার হয়, কিন্তু আপনি তো বলছেন কনসোনেন্ট হলে ভাওয়েল না ক্যাপিটাল আর স্মল। ভাই বোঝেন আপনি রাতে কি খাইছেন? বিষয়টা বোঝেন এখানে। ভাই আপনি কি খাইছেন বলেন, সত্যি করে বলেন, নাহলে ভাবির সাথে কথা বলে দেন। এখানে এ এ থাকলে তো ভাওয়েল কনসোনেন্টটাকে খুঁজতে হবে, আর আমি একটা সামনে এ question- আছে, এন থাকলে ভাওয়েল খুঁজতে হবে, শুধু এটা এটা জানলেই হয়ে গেল। স্যার বলেছিল একবার যে অ্যান্সার গুলো সব সময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, উনি এটা বোধহয় বোঝাতে হ্যাঁ চাচ্ছেন। এইটা বুঝাতে চাচ্ছে, আমি জানি উনি স্যার এটা বলেছিল। বাট এটার সাথে কনসোনেন্ট আর ওটার সাথে একটু আমি বলেছিলাম যে অ্যান্সার গুলো ক্যাপিটাল লেটারে মানে আপার কেসে লেখা যেতে পারে। আমি আসলে আপার কেসে লেখার কথাও বলিনি, আমি অন্য একটা কথা বলছি। আমি বলছি অ্যান্সারকে লেখা যাবে দুই ভাবে, মনে আছে কারো? অ্যান্সারকে লিখতে হবে দুই ভাবে, হয় আপার কেসে সব নথবা অ্যাপ্রোপ্রিয়েট কেসে, রাইট? এটা বলছি না? জি জি জি। তো আমি এই মুহূর্তে যেটা লিখছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট কেসে লিখতেছি আসলে, রাইট? ফাঁকা জায়গায় ঠিক যেই কেসে বসার কথা। সো আপনারা যদি লিখেন আপনাদের সবগুলো আপার কেসে লেখা যেতে পারে, যদি হাতের লেখা খারাপ হয় আর কি, সেক্ষেত্রে সবগুলো আপার কেসে লিখতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে আপার কেসে, বোঝা গেলে তো হলো, মানে আমি যদি যদি বোঝা যায় তাহলে সমস্যা নরমাল লিখি বোঝা যায়। হ্যাঁ নরমাল লিখেন, কোনোটা আপার কোনোটা আপার লোয়ার লিখলে অসুবিধা মিক্স হবে? করা যাবে না, না মিক্স করা যাবে না, এটা হচ্ছে জি ব্যাপার। স্যার বলছিল যে কোনো সময় বড় হাত লিখতে হয়, আবার কোনো সময় ছোট হাত, এর জন্য মানে যে সুবিধার্থে কোনো একটা আর কি, সবসময় বড় হাত। হ্যাঁ একটাকে হ্যাঁ হ্যাঁ আমরা বড় ফলো হাত। করবো। জি 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 স্যার। ঠিক আছে, এটাই কিন্তু আমরা হচ্ছে এই ইনফরমেশন গুলো যখন হচ্ছে ধরুন এফএকিউ ফেসবুক গ্রুপে আমরা যখন জানতে চাইবো, আমরা এরকম সুন্দর করে আসলে জবাব দিব, ঠিক আছে? আমরা একজন আমাদের কিন্তু কি হতে পারে, মিস হতে পারে, রাইট? কিন্তু আমাদের এটা সবাই একটা ফ্যামিলি, আমরা যেন প্রশ্ন করে সেগুলোর জন্য জবাব পাই। সব প্রশ্নের জবাব যে টিচারকে দিতে হবে তা না, আমাদের যদি মনে থাকে কারো আর কি যে স্যার এটা বলছিল ক্লাসে, আমরা কিন্তু জবাবটা দিয়ে দিব সবাই, হ্যাঁ? কারণ আইএলটিএস এর এই প্রিপারেশনে কোনো প্রতিযোগিতা নাই, আমরা সবাই ভালো প্রিপারেশন নিয়ে সবাই অনেক ভালো স্কোর করতে পারবো, এখানে কেউ ফার্স্ট সেকেন্ড হওয়ার কিছু নাই, রাইট? সো এটা একটা জিনিস। আর সেখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোর্স আমাদের 3 মাসের, কিন্তু সম্পর্ক এখান থেকে আপনাদের কিছু সম্পর্ক তৈরি হবে, কিছু ফ্রেন্ডশিপ তৈরি হবে, সারা জীবন আপনাদের সাথে কিন্তু সেটা থাকবে। সারা জীবন আপনাদের থাকবে। এই সম্পর্কগুলোর দাম হচ্ছে কোটি টাকা দিয়ে আপনারা পাবেন না, এরকম কিছু ফ্রেন্ডস আপনাদের বা রিলেটিভস এখানে আসলে তৈরি হয়ে যেতে পারে। তো ওইটার জন্য আর কি সবসময় ট্রাই করবেন একে অন্যকে হেল্প করার জন্য, একটা সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য। কার বিপদে কে কখন হেল্প করবে চিন্তাও করতে পারবেন না, কোন বিপদে যে কে হেল্প করবে, কোত্থেকে হেল্প আসবে আকাশ থেকে, চিন্তাও করতে পারবেন না। এই জন্যই বি কাইন্ড, বি জেনারেস টু এভরিওয়ান অ্যারাউন্ড ইউ। এনিওয়ে, তো আমরা 33 নম্বর প্রশ্নটাতে আসি। হ্যাজ ইটস ওন ওয়ার্ড ফর কম্পিউটার বেসড কনসেপ্ট, মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা মানে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের নিজের ভোকাবুলারি আছে কম্পিউটার বেস বিভিন্ন কনসেপ্ট গুলোর জন্য। কম্পিউটার বেস কনসেপ্ট মানে কি? সাচ অ্যাজ ওয়েব ব্রাউজার এন্ড ড্যাশ। ওয়েব ব্রাউজার ছাড়া আরেকটা জিনিসের নাম বলবে যেটার জন্য আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের নিজস্ব ওয়ার্ড আছে। আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজের নিজস্ব ওয়ার্ড আছে কিসের জন্য? ওয়েব ব্রাউজারের জন্য এবং আরো একটা জিনিসের জন্য। ওয়েব ব্রাউজার ছাড়া কোন জিনিসের জন্য, এটা কিন্তু এবার আপনাদের সবাইকে শুনে বের করতে হবে। ওকে,
সো এটু বের করুন, তারপর আমরা 34, 35, 36 একসাথে সলভ করবো, বাট 33টা সবাই একবার একটু ট্রাই করে দেখি আমরা। ওকে, রেডি, স্টেডি, গো। Because the vocabulary of Icelandic is continually increasing. Because when speakers need a new word for something, they tend to create one rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. Take, for example, the word for web browser. This is vafri in Icelandic, which comes from the verb to wander. I can't think of a more appropriate term because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce, and so on. Icelandic, then, is alive and growing, but, and it's a big but, young Icelanders spend a great deal of time in the digital world, and ইয়াং আইসল্যান্ডারদের কথা বললো এবং ডিজিটালের কথা বললো, বাস আমাদের কিন্তু অ্যান্সার চলে গেছে। এবার আমি আপনাদের টেক্সট করতে বলবো না, আমি আপনাদের মুখে জানতে চাচ্ছি 33 এর অ্যান্সার কি আমরা সবাই পেয়েছি? আচ্ছা, কে কে পাইনি, কে কে অ্যান্সার পাইনি বলেন তো দেখি, বলে ফেলেন কেউ অ্যান্সার পাইনি। আচ্ছা, পডকাস্ট বানান কি? এবার এস বলছে না বলেনি, পডকাস্ট বলছে না পডকাস্ট বলছে, কোনটার পক্ষে যাবেন আপনারা? বলেনি স্যার, পডকাস্ট হবে স্যার, কারণ কিন্তু প্রোডাক্টও হয়েছে, ব্রাউজার আছে স্যার, সেজন্য পডকাস্টে হবে। সাবাস রেজওয়ান, আমার চোখে পানি চলে আসছে রেজওয়ান, কারণ ও হচ্ছে বলছে ওয়েব ব্রাউজারে যেহেতু স্যার এস নাই, এন্ড এর পরে পডকাস্টেও এস থাকার কথা না। সত্যি কথা, প্যারালালিজমটা ওরা কিন্তু করবে, যে এই এন্ড এর আগে পরে একই ধরনের নাউন আসলে ওটা থাকবে। তো আমরা একটু তাও শুনে দেখি আসলে কথাটা সত্য কিনা। can't think of a more appropriate term, Dick, which comes from the web browser and digital technology. Take, for example, the word for web browser. This is vafri in Icelandic, which comes from the verb to wander. I can't think of a more appropriate term because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce. ওকে, রেজওয়ান ঠিক আছে, রেজওয়ানের ব্যাখ্যা ঠিক আছে তো, রাইট? পডকাস্টে এস বলে নাই। ওকে, সবাই সবাই আপনারা পডকাস্ট শুনেছিলেন। এই তো দেখুন ইমপ্রুভমেন্ট হচ্ছে, রাইট? আপনারা কিন্তু ধরে ফেলছেন অনেকেই। এখন আমরা যারা যারা এখনো শুনতে আমাদের সমস্যা হচ্ছে, ডোন্ট ওয়ারি, প্রথম দিকে আমাদের সমস্যা না হলে কখন হবে আসলে, রাইট? মাথা ঠান্ডা রাখেন, একটু প্র্যাকটিস করে যান, এবং টেপ স্ক্রিপ্ট সহ আর কি। তো টেপ স্ক্রিপ্ট সহ আমরা একটু প্র্যাকটিস করব। আমাদের আজকে যেহেতু টাইমটা শেষের দিকে, আমরা বাকি অংশ করে নিব, আমরা হোমওয়ার্ক আকারে নিব। আমি আপনাদেরকে টেপ স্ক্রিপ্ট একটু পড়িয়ে দিতে চাই যে এই অংশগুলোতে ওরা বলেছে কিভাবে, বাকিগুলো কিভাবে আসবে। বাকিগুলোতে চ্যালেঞ্জটা হচ্ছে এটাই যে লাইনের সাথে ধরে রাখতে পারা, মনোযোগটা ধরে রাখতে পারা, এবং দুটো কাজ, একটা হচ্ছে ওই 1.5 মিনিটে পুরো প্রশ্নগুলো পড়তে পারাটা এবং মার্ক করতে পারাটা যে কোন কোন জায়গায় বলছে। কারণ ওই যে আবারও বলছি, কিন্তু একটা ওয়ার্ডও মিস করা যাবে না, পুরো কথাটাই পড়তে হবে। সো আপনাদেরকে আস্তে আস্তে ট্রাই করতে হবে 1.5 মিনিটের মধ্যে যেন আপনারা এই 10টা প্রশ্ন পড়ে ফেলতে পারেন। বিশেষ করে মার্ক করবেন হেডলাইন্স গুলোকে, কারণ এগুলো আপনাদের ইঙ্গিত দিবে কোনো প্রশ্ন যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যেন আবার ট্র্যাকে ফেরত আসতে পারেন। একটা সাহসের কথা বলি, সেটা হচ্ছে ওভারঅল 40টার মধ্যে যদি 10টাও মিস হয় আপনার, তবুও আপনার কি থাকবে, 30 থাকবে, যেটা কিনা একটু ভালো স্কোর। সো আপনি এই মুহূর্তে দেখবেন, মানে আমাদের ক্লাসগুলো করতে করতে একটু খেয়াল করার চেষ্টা করবেন যে কোন কোশ্চেন টাইপে আপনি ভালো পারতেছেন, কোন কোশ্চেনটা আপনি খারাপ পারতেছেন, শেষ পর্যন্ত আর কি। যেগুলোতে খারাপ পারতেছেন ওগুলোতে জোর দিব আমরা পরের দিকে, ওখানে আবার আমরা ইমপ্রুভমেন্ট আনবো, রাইট? এবং ওভারঅল আমরা একটু দেখবো যে কোন পার্টে, পার্ট 1, 2, 3, 4, কোন পার্টে আমাদের স্কোর বেশি আসে। সো ওইটাতে আমরা বেশি জোর দেবো যেন ওখান থেকে স্কোর বেশি চলে আসে। আর যদি পার্ট 3 বা 4 আমাদের একটু দুর্বলতা থাকেও, যেহেতু শেষের দিকের পার্ট এগুলা, ওখানে কম আসলেও যেন আগের অংশগুলো দিয়ে আমরা কাভার করে নিতে পারি। সো অনেক মানে ওয়ে আছে
এবং কোনো মাইনাস মার্কিং নাই। সো লিসনিং আপনারা ভালো করতে পারবেন, একটু আপনাদের স্কিলটা ডেভেলপ করতে হবে, মনোযোগ আর ওদের উচ্চারণের সাথে অ্যাডজাস্ট করা আর হচ্ছে স্পিডের সাথে অ্যাডজাস্ট করা, তিনটা কাজ যদি হয়ে যায় আপনাদেরকে কিন্তু কেউ দাবায় রাখতে পারবে না। টেপ স্ক্রিপ্টে এখানে আমরা একটু দেখি কি বলছে ওরা। টেপ স্ক্রিপ্ট একটু আমরা খেয়াল করি, টেপ স্ক্রিপ্টে কত নাম্বার পেজ আছে, এই যে দেখুন টেপ স্ক্রিপ্ট আছে 105 পেজে। হ্যাঁ, এটা সবসময় এভাবে আগের টেস্টটা দিয়ে তারপর একটু কিন্তু এটা চেক করে নিতে ভুলবেন না। এখান থেকে আছে আমাদের 33 পর্যন্ত, রাইট? তো চলুন আমরা একটু দেখি কি বলেছে এখানে। আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি, তারপর আমি অডিওটা প্লে করব, আপনারা একটু লাইন বাই লাইন ম্যাচ করুন, ঠিক আছে? দেখুন এখানে কোনো না জানা শব্দ আছে কিনা আপনাদের কাছে নতুন ধরনের। Right, everyone, let's make a start. Over the past few sessions, we have been considering the reasons why some world languages are in decline. And today, I am going to introduce another factor that affects language and the speakers of this language, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I am going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people, most of whom live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers, even though the number is small, nor is it about losing words to other languages such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing because when speakers need a new word for something, they tend to create one rather than borrowing from another language. All this make Icelandic quite a special language, and it's changed very little in the past millennium. Yet it can handle 21st century concepts related to the use of computer and digital technology. Take for example, এক্সাম্পল যখন দিচ্ছে দেখেন সুন্দর করে এই কথাটা বলতেছে, আপনারাও স্পিকিং এ এই শব্দগুলোকে নিয়ে আসার চেষ্টা করুন। দ্য ওয়ার্ড ফর ওয়েব ব্রাউজার এন্ড দ্যাট ইজ ভাফ্রি ইন আইসল্যান্ডিক, হুইচ কামস ফ্রম দ্য ওয়ার্ড টু ওয়ান্ডার। ওয়ান্ডার শব্দটার মানে জানা আছে? ওয়ান্ডার মানে কি, কেউ বলতে পারবেন? ওয়ান্ডার আশ্চর্য, ওটা ওন্ডার। এই দেখেন বানানটা দেখুন, ওয়ান্ডার। ইটিনারেন্ট পেরেগ্রিনেশন, খোঁজা হতে পারে, হ্যাঁ, মানে হচ্ছে ঘুরে ফিরে বেড়ানো, এক্সপ্লোর। ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে ফিরে বেড়ানো, ঘুরে বেড়ানো, এক্সপ্লোর করা, রোম অ্যারাউন্ড। আচ্ছা, আই কান্ট থিঙ্ক অফ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আপনি যখন ওয়েব ব্রাউজিং করতেছেন আপনি কিন্তু আসলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটে term, because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce, and so on. এই জায়গা পর্যন্ত আমরা দেখলাম, ঠিক আছে? সো এবার এই অডিওটুকু আমি আপনাদের প্লে করছি। লেটস লিসেন। And answer questions 31 to 40. Right, everyone, let's make a start. Over the past few sessions, we've been considering the reasons why some world languages are in decline. And today I'm going to introduce another factor that affects languages and the speakers of those languages, and that's technology, and in particular, digital technology. In order to illustrate its effect, I'm going to focus on the Icelandic language, which is spoken by around 321,000 people, most of whom live in Iceland, an island in the North Atlantic Ocean. The problem for this language is not the number of speakers, even though this number is small, nor is it about losing words to other languages, such as English. In fact, the vocabulary of Icelandic is continually increasing, because when speakers need a new word for something, they tend to create one, rather than borrowing from another language. All this makes Icelandic quite a special language. It's changed very little in the past millennium, yet it can handle 21st century concepts related to the use of computers and digital technology. Take, for example, the word for web browser.
This is vafri in Icelandic, which comes from the verb to wander. I can't think of a more appropriate term because that's exactly what you do mentally when you browse the internet. Then there's an Icelandic word for podcast, which is too hard to pronounce, and so on. এইমাত্র আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে আমরা অডিওটা শুনলাম এবং অডিওতে উচ্চারণ ওরা কিভাবে করছে সেটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। আমি সবসময় আপনাদের যেটা বলি, প্রশ্ন কিন্তু আমাদের কমন পড়বে না। দেয়ার ইজ নো ওয়ে কোয়েশ্চেন উইল কাম কমন, এটা পড়ার কোনো চান্সই নাই। কিন্তু এই যে কথা বলার ধরনটা, হ্যাঁ, কিভাবে ওরা অ্যান্সার গুলো আনলো, রাইট, এই যে কোন পর্যায়ে কোন কথা বলে অ্যান্সার গুলোকে নিয়ে আসতেছে, এই ধরনগুলো সেমই থাকে। আমি চাই আপনারা ওদের কথার উচ্চারণের সাথে পরিচিত হন, ওদের স্পিডের সাথে আপনারা প্র্যাকটিস করুন, পরিচিত হন, কোশ্চেন টাইপসটাকে দেখুন, এবং এই যে ভাবার যে চেষ্টাটা, রাইট, অনুমানের যে চেষ্টাটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে অন্তত সেটার সাথে আপনারা পরিচিত হন। আর এর পাশাপাশি আপনারা 1.5 মিনিটে 10টা প্রশ্ন পড়তে পারছেন কিনা পার্ট 4 এর, এই জিনিসটাকে আপনারা ট্রাই করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক আকারে থাকবে। আপনাদেরকে এই প্রসেসটা আমি আপনাদের যেটা বললাম যে টেক এ টেস্ট, এখন যে হোমওয়ার্কটা দেব, চেক অ্যান্সার, রিড অডিও স্ক্রিপ্ট, লিসেন টু দ্য অডিও এগেইন। এই কাজটা আপনারা যদি করেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। বাট অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা মাথায় রাখেন, কোর্স কমপ্লিট করেন। তো এইটা দিয়ে প্র্যাকটিস করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিভিয়াস ব্যাচের যত স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, যার যেমনই রেজাল্ট আসছে তার থেকে তাদের লিসনিং এর স্কোর বেশি আসে। তার মানে এটা একটা প্রুভেন অ্যাপ্রোচ আর কি, যে আপনাদের ইমপ্রুভমেন্ট হবেই। তো জাস্ট মনোযোগ দিয়ে আপনাদের এটা প্র্যাকটিস করে যেতে হবে। এই যা আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কেমব্রিজ 17-র সবগুলো পার্ট 4 যতগুলো আপনারা করতে পারেন, 16 এবং 15 এই 3টা বইয়ের আপনারা যদি পার্ট 4 গুলো আমাদের নেক্সট ক্লাসের আগে করে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়, যতগুলো পারেন আর কি। বাট কেমব্রিজ 17-এরটা করবেনই, কেমব্রিজ 17 আর দুটো, এইটা সহ আরো দুটো আছে, টেস্ট 2, 3 এবং 4 এর পার্ট 4টা শুধুমাত্র। কেমব্রিজ 7টা আগে শেষ করুন, এখানে 17-এর জন্য কোনো পার্ট 4 আপনাদের বাকি না থাকে। প্রত্যেকটা এই 4 অ্যাপ্রোচে আপনাদেরকে সলভ করতে হবে, করলে আপনারা মোটামুটি ওদের কথা বলার ধরনের সাথে পরিচিত হয়ে উঠবেন। এটা হচ্ছে মোটামুটি আমাদের টার্গেট। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন।